আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা লাস্ট হোপ 1.0 এর প্রথম ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা জানো আশা করি লাস্ট হোপ 1.0 মানে হচ্ছে আমাদের এইচএসসি 26 এর বোর্ড পরীক্ষার রিভিশন প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা আমরা তোমাদেরকে ফ্রিতেই প্রোভাইড করছি। লাস্ট হোপ 1.0 এর বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে দেয়া থাকবে। সো অবশ্যই ওয়েবসাইট থেকে এইচএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ রিভিশন প্রোগ্রামটাতে এনরোল করে নিবা ফ্রিতে। তো লাস্ট 1.2 এর প্রথম ক্লাসে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যাবতীয় যতটুকু ডিটেইল পড়ানো সম্ভব, অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য তোমার যা যা লাগবে, বেহুদা কিছু না, যা যা তোমার এইচএসসি পরীক্ষার জন্য লাগবে সবকিছুই আমরা কভার করব কমপ্যাক্ট ওয়েতে। তো আমরা যদি তোমার বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে কেমন সংখ্যক প্রশ্ন এসেছে বা আমরা যদি টপিক অ্যানালাইসিস করি, তাহলে দেখবা যে এখান থেকে গ্যাসীয় পরিবহন ও শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা এই টপিকটা থেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন এসেছে এবং এটাকে আমরা 3 স্টার ক্যাটাগরিতে রেখেছি। এছাড়া শ্বাসনালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার, এটা থেকেও প্রশ্ন আসে, বাট এটা থেকে প্রশ্ন আসলে একটু ঝামেলা কেন, পরীক্ষায় মার্ক এক্স্যাক্টলি খুব ভালো মার্ক পাওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো মানে ধরো 4 এর মধ্যে তুমি 4 এখানে পাবা না, বাট এটার মধ্যে যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে 4 এর মধ্যে 4 পাওয়া সম্ভব। ওকে, শ্বসনের শারীরবৃত্ত এবং মানুষের শ্বসনতন্ত্র, এই দুইটা টপিক থেকেও আমাদের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তো আমরা যদি অধ্যায়ের ভিতরের মধ্যে প্রবেশ করি, দেখবা যে মানুষের শ্বসনতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি আমরা তো এই জিনিসটা অন্তত জানি যে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা কি বোঝাই। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম বলতে বোঝাই যে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের মানে পরিবেশে থাকা যে বাতাস আছে, সেই বাতাসটা স্পেসিফিক্যালি অক্সিজেন, এটাকে আমরা ইনহেল করি অর্থাৎ গ্রহণ করি, সেই পাথওয়ের মাধ্যমে আলটিমেটলি সেটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে রক্তের মাধ্যমে সেটা কোষে যায়, কোষের মধ্যে শ্বসন বিক্রিয়া ঘটে, কোষীয় শোষণ ঘটে, তারপরে পরবর্তীতে সেটা কার্বন ডাই অক্সাইড হিসেবে, কোষীয় শোষণ বিক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, সেই কার্বন ডাই অক্সাইডটা আমাদের ফুসফুসে আবার ফেরত আসে রক্তের মাধ্যমে এবং পরিবেশে আলটিমেটলি বের হয়ে যায়। সো এই সিস্টেমটা হচ্ছে শ্বসনতন্ত্র, যার মধ্য দিয়ে এই শ্বসন প্রসেসটা ঘটে থাকে। তো এই শ্বসনতন্ত্রকে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারি আমাদের আলোচনার সুবিধার্থে, এবং এটা আমাদের আজমল স্যারের বইয়ে আছে। সো আমাদের এটা ডিটেইলসে জানা লাগবে। প্রথম কথা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল বা ঊর্ধ্ব শ্বসন নালী। এখানে আমাদের শ্বরযন্ত্র পর্যন্ত অবস্থিত, অর্থাৎ আমাদের সম্মুখ নাসারন্ধ্র, অর্থাৎ আমি যদি এই দুইটার কথা চিন্তা করি যে আমাদের সম্মুখ নাসারন্ধ্র, তারপরে আছে নাসা গহ্বর, তারপরে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে গোলবিল এবং তারপরে কিন্তু আমাদের শ্বরযন্ত্র। তো কতটুকু পর্যন্ত বিস্তৃত কোন অঞ্চলটা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো আসে এবং এমসিকিউতে তুমি এই ধরনের প্রশ্ন অনেকবারই পাবা। তো এটা তোমার কিন্তু জানা থাকা লাগবে যে শ্বরযন্ত্র পর্যন্ত তোমার কিন্তু এটা সিরিয়াল মুখস্থ রাখতে হবে, অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, গলবিল, শ্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিউলার নালী, এট্রিয়াম, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস। এটা তোমার একদম সিরিয়ালি মুখস্থ থাকতে হবে যে এটা কোনটার পরে কোনটা আছে, পাথওয়েটা মনে রাখতে হবে। এখন এই পাথওয়ের মধ্যে শ্বরযন্ত্র পর্যন্ত হচ্ছে আমাদের ঊর্ধ্ব শ্বসন নালী অথবা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, যেটা পরিবেশের সাথে ডিরেক্ট কানেক্টেড। তারপরে যাব বায়ু পরিবহন অঞ্চল। শ্বরযন্ত্রের পর থেকে শুরু হয় ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে আছে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। মনে রাখবা যে কোনো কিছুর শেষে যদি আস থাকে তাহলে বোঝায় সেটা একবচন, অর্থাৎ একটা। আর কোনো কিছুর শেষে যদি আসের পরিবর্তিতে আই হয় তখন সেটাকে বলে বহুবচন। তো এখানে ব্রঙ্কাই আছে মানে হচ্ছে অনেকগুলা ব্রঙ্কাস বোঝাচ্ছে। তো এটা ব্রঙ্কাস এবং ব্রঙ্কাই তুমি সিমিলারলি চিন্তা করতে পারো, তোমাকে এখানে ইংলিশ পরীক্ষা দিতে হচ্ছে না। তো এরপরে প্রান্তীয় ব্রঙ্কিউল, এদিকে আছে শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিউলার নালী, এট্রিয়াম, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস। এই যে জিনিসটা কোনটার পরে যে কোনটা আছে, এটা কিন্তু তোমার পরীক্ষায় লাগবে। কারণ অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় যে একটা ফ্লোচার্ট দিয়ে দেয়, যে ধরো শ্বরযন্ত্র লিখলো, তারপরে ট্রাকিয়া লিখলো, এরপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলো অথবা কম দিয়ে রাখলো, তারপরে আবার প্রান্তীয় ব্রঙ্কিউল লিখলো, তারপরে আরেকটা কোয়েশ্চেন মার্ক দিয়ে খ দিয়ে রাখলো। তোমাকে জিজ্ঞেস করছে যে নিচের ক এবং খ কোন অপশনটির জন্য সত্য। একটাতে দিবে হয়তো ব্রঙ্কাই, শ্বসন ব্রঙ্কিউল, একটাতে দিবে হয়তো অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, এরকম ভাবে তোমাকে পেছায় দিতে পারে। তো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে যে কোনটার পরে অ্যাকচুয়ালি কোনটা। এখানে সিরিয়ালি সবকিছু দেওয়া আছে, জাস্ট এটা মনে রাখতে হবে যে আমাদের বায়ু পরিবহন অঞ্চলটা শুরু হয় ট্রাকিয়া থেকে এবং শেষ হয় প্রান্তীয় ব্রঙ্কিউলে। তোমরা যেটার মধ্যে কনফিউশন লাগাবা সেটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল আর প্রান্তীয় ব্রঙ্কিউলের মধ্যে।
তো প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত কিন্তু বায়ু পরিবহন অঞ্চল, এদিকে শ্বসন অঞ্চল হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল পর্যন্ত। আমরা একটা চিত্র দেখব, চিত্র দেখার পরে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে, বাট আপাতত আশা করি এতটুকু পর্যন্ত আমাদের মনে থাকবে। একদম শেষ পর্যন্ত কোথায়? অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসের মধ্যে কিন্তু রক্তচালিকা আশেপাশে পেঁচায় থাকে, তো তখন এখান থেকে বাতাসটা রক্তের মধ্যে পৌঁছাইতে পারে। রক্তের মধ্যে পৌঁছালে লাভ কি? সেই রক্ত থেকে কোষের মধ্যে যাবে। আমাদের আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু শ্বসন প্রক্রিয়ার কোষের মধ্যে যে আমাদের খাবার আছে সেই কোষের খাবারটাকে জারিত করা, তাই তো? সো আমাদের আলটিমেট উদ্দেশ্য এই গ্যাসটা আলটিমেটলি কি কোষে যাবে, কোষে যেয়ে সেখানে আমাদের শক্তি উৎপন্ন করবে। তো দ্যাটস দ্য প্রসিডিউর এবং এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমরা এই ছবিটাতে দেখতে পারি যে আমাদের আমরা যতক্ষণ আলোচনা করলাম কোনটার পরে কোনটা আসলো। প্রথমে হচ্ছে এই হচ্ছে আমাদের নাসারন্ধ্র। নাসারন্ধ্রের পরে এখান থেকে দেখো এটার নাম হচ্ছে নাসা গহ্বর। এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর, ঠিক আছে? তোমাদের বইয়ে পুরাতন বইগুলোতে ভেস্টিবিউল কথাটা উল্লেখ ছিল, এখন বইগুলোতে ভেস্টিবিউলের কথাটা লিখে না। তো কেউ যদি ভেস্টিবিউল সম্পর্কে জানতে চাও তাহলে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল। তার পরবর্তীতে এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর, আর তারপরে এই যে অংশটুকু আছে এটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। অর্থাৎ আমাদের কিন্তু এই জিনিসগুলা খুবই কাছাকাছি, এবং অনেকে হয়তো রিলেট করতে পারতেছো না যে ভাই আমার নাক তো এরকম না, এই নাকটা আমরা আসলে কেমনে পাই, মানে কিভাবে কাটলে আমি নাক পাবো? তুমি যদি তোমার মাথার এই বরাবর নাক বরাবর এমনি কাটো, এই বরাবর কাটা হয় তোমাকে, এটাকে বলা হয় স্যাজিটাল প্লেন। তো এই বরাবর যদি তোমাকে কাটা হয় তাহলে তুমি এই ছবিটা দেখতে পারবা, অর্থাৎ তোমার তখন নাকের অংশ আলাদা হয়ে যাবে, দুই পার্ট হয়ে যাবে। তো তখন তুমি এইরকম একটা চিত্র দেখতে পারবা। এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর। এই নাসা গহ্বরের মধ্যে দেখো এখানে অস্থির কথা লেখা আছে। এই কোন অস্থি তোমার জানা লাগবে না, বাট এটা হচ্ছে আমাদের এথময়েড বোন। পশ্চাৎ নাসারন্ধ্র পাইলাম। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে নেক্সট কি থাকে? গলবিল। সো এটা হচ্ছে আমাদের নাসা গলবিল। আর এখানে আমাদের দেখো মুখগলবিল আছে। তো নাসা গলবিল, মুখগলবিল, সরগলবিল, এই তিন ধরনের গলবিল পাওয়া যায়। নাসা গলবিলটা কোথা পর্যন্ত? এই যে আমাদের মুখগলবিলের আগ পর্যন্ত, পশ্চাৎ নাসারন্ধ্র থেকে মুখগলবিলের আগ পর্যন্ত। আর মুখগলবিলটা হচ্ছে এই যে আমাদের এপিগ্লোটিস আছে, এপিগ্লোটিসের উপর পর্যন্ত। তো এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, পরীক্ষার জন্য জাস্ট আমাদের গলবিল নামে যে একটা টপিক আছে এই জিনিসটা জানা থাকলেই হবে। তো আমাদের ফার্স্ট কথা সম্মুখ নাসারন্ধ্র, এখান থেকে পড়তে হবে হচ্ছে নাকের মধ্যে কোনটা কত পার্সেন্ট থাকে। নাকের মধ্যে 2/3 থাকে তরুণাস্থি, আর 1/3 থাকে অস্থি। ওকে, ফাইন। নেক্সট আমাদের নাসা গহ্বর থেকে তেমন এটা কিছু পড়ার নাই, বাট এখানে যেটা জিনিসটা লাগবে, নাসা গহ্বর যেহেতু এখানে আমাদের ঘ্রাণের উদ্দীপনাটা সংবাহিত হওয়া দরকার, সুতরাং ঘ্রাণ উদ্দীপনা বহনকারী একটা নার্ভ থাকা লাগবে, যে নার্ভটা এই ঘ্রাণের উদ্দীপনাটাকে ব্রেনের মধ্যে নিয়ে যাবে, তাই না? তো ব্রেনের মধ্যে যদি উদ্দীপনাটাকে নিয়ে যেতে হয়, দেন আমাদের মুখ বিবরণ না, সরি, নাসা গহ্বর, এখানে ছবির মধ্যে দেখায় নাই, মার্ক করে নাই, নাসা গহ্বর। তো এর মধ্যে কি থাকবে? অলফ্যাক্টরি সেল থাকবে। এই অলফ্যাক্টরি সেলের মধ্যে অলফ্যাক্টরি নার্ভের স্নায়ু প্রান্ত লাগানো থাকবে। তো এর মধ্য দিয়ে আমাদের যে ঘ্রাণের উদ্দীপনা সেটা মস্তিষ্কের মধ্যে যেতে পারবে। আমরা যখন অষ্টম অধ্যায় পড়বো তখন অলফ্যাক্টরি নার্ভটাকে ক্রেনিয়াল 1 নাম্বার নার্ভ হিসেবে পড়বো। তো সেই আলোচনা পরবর্তীতে করব, বাট তার আগে আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। তারপরে এখানে আছে আমাদের কি? পশ্চাৎ নাসারন্ধ্র। এটাকে ইংলিশে কোয়ানা বলা হয় এবং এটা ফানেল আকৃতির হয়ে থাকে। ফানেল আকৃতির। তারপরে আমাদের আছে নাসা গলবিল। নাসা গলবিল থেকে আমাদের পড়ার খুব একটা বেশি কিছু নাই, জাস্ট এটাই পড়তে হবে যে নাসা গলবিলের পরে হচ্ছে আমরা শুরু করে থাকি আমাদের এপিগ্লোটিস। এপিগ্লোটিসের নিচ থেকে আমরা ষড়যন্ত্রটা শুরু করি। তো এখানে হচ্ছে আমাদের এপিগ্লোটিসটা দেখানো হয়েছে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আমাদের লেরিংস এবং ফেরিংস, কে সামনে থাকে আর কে পিছনে থাকে। ট্রাকিয়া এবং ইসোফেগাস, কে সামনে থাকে কে পিছনে থাকে। তো এটা হচ্ছে আমরা কাইন্ড অফ এরকম একটা ছবির সাথে চিন্তা করতে পারি। জাস্ট এই ছবিটা যদি তুমি মনে রাখো তাইলে হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রেডমার্ক লাইন, যেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল 6 ভার্টিব্রা।
যদি অধ্যায় 7 পড়ে থাকো তাহলে হয়তো সার্ভাইকাল 6 ভার্টিব্রা সম্পর্কে জানো, মানে সার্ভাইকাল ভার্টিব্রা 7টা হয়ে থাকে এটা জানো। এর মধ্যে যে 6 নাম্বার ভার্টিব্রা আছে এই লেভেলে আমাদের সামনে থাকে উপরে লেরিংস, এদিকে থাকে ফেরিংস, আর নিচে এখানে থাকে ট্রাকিয়া এবং এখানে থাকে ইসোফেগাস। সো এই জিনিসটা আর কি তোমার মাথায় থাকা লাগবে যে লেরিংসটা সার্ভাইকাল 6 ভার্টিব্রা বরাবর এসে ট্রাকিয়াতে কনভার্ট হয়, মানে ট্রাকিয়া হয়ে যায়, আর ফেরিংসটা সার্ভাইকাল 6 লেভেলে এসে ইসোফেগাস নাম নিয়ে নেয়। তো কোন লেভেলে এবং কোনটা সামনে থাকে কোনটা পেছনে থাকে কে কোনটা হয় তুমি জাস্ট এই কথাটা দিয়ে মনে রাখতে পারবা। ওকে ফাইন। এবং এখানে দেখো আমরা এই যে অংশটুকু স্বরযন্ত্র পর্যন্ত পড়ে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু আগাই তাহলে দেখবা যে স্বরযন্ত্রের মধ্যে ভোকাল কর্ড থাকে যেটা আমাদের শব্দ সৃষ্টি করার জন্য দায়ী, এবং ভোকাল কর্ড থাকে টোটাল 4টা তোমাদের বই অনুসারে। এর মধ্যে 2টা হচ্ছে ট্রু ভোকাল কর্ড আর 2টা ফলস ভোকাল কর্ড। এখন এই জিনিসগুলা কিন্তু তোমার পরীক্ষায় কখনোই সিকিউতে আসবে না, এগুলা ম্যাক্সিমাম আসতে পারে এমসিকিউতে অথবা জ্ঞানমূলক প্রশ্নে। তো আমরা যেন একদম কমপ্লিট প্রিপারেশন রাখতে পারি সেজন্য এই জিনিসগুলো তোমার জানা লাগবে। এক্সট্রা ইনফো জানার প্রয়োজন নাই। এক্সট্রা ইনফো জানবে যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, এক্সট্রা ইনফো জানবে যারা টপ করতে চায়, মানে টপ করতে চায় বলতে মেডিকেল ভর্তি পরীক্ষা টপ করতে চায়। বাট তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অন্তত এক্সট্রা ইনফো জানার খুব একটা বাধ্যবাধকতা নাই। ওকে, তো 2টা ট্রু ভোকাল কর্ড থাকবে, 2টা ফলস ভোকাল কর্ড থাকবে। এবং এই ষড়যন্ত্রের ইংলিশ হচ্ছে লেরিংস। এই লেরিংস এর মধ্যে আমাদের কার্টিলেজ থাকে। তো কার্টিলেজ সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। কয়টা কার্টিলেজ থাকে? 9টা কার্টিলেজ থাকে। কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি। 9টা তরুণাস্থি থাকে, বাট কয় ধরনের থাকে? 6 ধরনের তরুণাস্থি থাকে। ওকে, তো 6 ধরনের তরুণাস্থি যেহেতু আমরা এটাকে আবার 2টা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে জোড় তরুণাস্থি আর একটা বেজোড় তরুণাস্থি। জোড় এবং বেজোড় 2 ভাগে ভাগ করলাম। তো আমি প্রথমে বেজোড়টা মনে রাখতে খুবই আগ্রহী বোধ করি, কারণ বেজোড়টা মনে রাখলে জোড়টা মনে না রাখলেও চলে। তো বেজোড়ের মধ্যে কি আছে? বেজোড়ের মধ্যে আছে থাইরয়েড, বেজোড়ের মধ্যে আছে এপিগ্লোটিস, এবং আছে ক্রিকয়েড। ওকে, তো চাইলে ক্রিকয়েডটা ইংলিশে লিখলে মনে হয় বেশি সুন্দর লাগে, এটা খুবই অড লাগতেছে দেখতে, ক্রিকয়েড। ওকে, আচ্ছা, থাইরয়েড যে আমাদের কার্টিলেজটা আছে তরুণাস্থিটা আছে, এটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বা কণ্ঠমণি বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের, আমরা যদি পুরুষ যারা আছি তাদের ক্ষেত্রে এইটা আমরা যখন কথা বলি তখন দেখবা যে কিছু একটা প্রমিনেন্ট হয়ে আছে এই জায়গা বরাবর। যেমন আমার হচ্ছে এই বরাবর একটা থাইরয়েড প্রমিনেন্স আছে যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলতেছি। তো এই হচ্ছে আমাদের 3টা বেজোড় তরুণাস্থি। পরীক্ষায় যাস তুমি এই 3টা বেজোড় তরুণাস্থির নাম মনে রাখবা, বাকি 3টা হচ্ছে জোড়। তো যেহেতু এরা জোড়ায় জোড়ায় থাকে, সো 3 দুগুণে হয় 6, আর এরা হচ্ছে 3, 6 আর 3 9টা হয়েছে, অর্থাৎ 6 ধরনের 9টা তরুণাস্থি দেখা যায়। ফাইন, ওকে। তো আমরা এখানে আরেকটা জিনিস বলছিলাম যে ভোকাল কর্ডের কারণে শব্দ সৃষ্টি হয়। পরীক্ষায় এই জিনিসটা খুবই মানে ধরো একটা প্রশ্ন এক লেভেল যদি বেশি অ্যাডভান্স করতে চায় তখন জিজ্ঞেস করতে পারে যে ভোকাল কর্ডের কিসের কারণে শব্দ সৃষ্টি হয়, তখন এটার আনসার হবে ভোকাল কর্ডের সংকোচনের কারণে আমাদের শব্দ সৃষ্টি হয়ে থাকে। ফাইন, তো আমরা মোটামুটি আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল সম্পর্কে যা কিছু লাগে সবকিছু পড়ে ফেললাম। নেক্সট আমরা এবার ট্রাকিয়াতে যাব। কি বলছিলাম? লেরিংস যেখানে শেষ ট্রাকিয়া সেখানে শুরু। কোথায় গিয়ে শেষ? এই যে সার্ভাইকাল 6 ভার্টিব্রা বরাবর ছিল, এই সার্ভাইকাল 6 বরাবর আমাদের ট্রাকিয়াটা শুরু হয়েছে। ফাইন, এবং এই ট্রাকিয়াটা শেষ হবে কোথায়? যে শেষ হবে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর। এটা তোমার জানা না থাকলেও সমস্যা নাই, বাট এটা তোমার জানতে হবে যে ট্রাকিয়ার মধ্যে কি কি কার্টিলেজ আছে। সো ট্রাকিয়া সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি। নেক্সট হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াকে উইন্ড পাইপ বলা হয়। তো ধরো এই হচ্ছে আমাদের ট্রাকিয়া।
ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার পর এখানে ব্রঙ্কাস শুরু হয়েছে। তো যাই হোক, ট্রাকিয়ার মধ্যে কি থাকে? আমাদের কার্টিলেজ থাকে, এবং এই কার্টিলেজ গুলো হচ্ছে সি শেপড। এই যে এরকম ভাবে আমি আঁকতেছি, সি শেপড, অর্থাৎ পেছন দিকে এই ট্রাকিয়ার এই কার্টিলেজটা থাকে না। লাইক এটা ধরো একটা বৃত্ত, কোনো একটা বৃত্ত যদি তুমি কনসিডার করো, যদি এটা ধরো একটা বৃত্ত যদি হয়ে থাকে, তাহলে যদি আমার পেছন দিকে না থাকে তখন কিন্তু এটা সি শেপড হবে, অর্থাৎ এই অংশটুকু থাকে না, এই অংশটুকুতে কার্টিলেজ থাকে না। ট্রাকিয়া যদি কোনো একটা পাইপ হয়ে থাকে, ফর এক্সাম্পল আমার হচ্ছে এটা একটা ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার মধ্যে কার্টিলেজটা কেমন থাকার কথা? এই সাইড হচ্ছে সামনে আর এই সাইড হচ্ছে পেছনে। তো পেছন দিকে কিন্তু এই কার্টিলেজটা থাকে না, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কোনো কার্টিলেজ থাকে না। কেন থাকে না? যেন পেছনে যে আমাদের অন্ননালী আছে, আমরা একটু আগেই দেখছি যে ট্রাকিয়ার মধ্যে, ট্রাকিয়ার পেছনে কি আছে? এই যে আমাদের ইসোফেগাস বা অন্ননালী আছে। এই ইসোফেগাসের সাথে ট্রাকিয়ার যে কার্টিলেজ, এই কার্টিলেজের যেন মধ্যে যেন কোনো ধরনের সংঘর্ষ না ঘটে, সেজন্য এই ট্রাকিয়ার কার্টিলেজটা পেছন দিকে থাকে না। অর্থাৎ আমাদের ট্রাকিয়ার যে কার্টিলেজটা আছে সেটা হচ্ছে সি শেপড। ওকে, এবং কয়টা থাকে? 15 থেকে 20টা থাকে। ওকে, খুবই ভালো। কি ধরনের কার্টিলেজ থাকে? আমাদের কিন্তু অধ্যায় 7 এর মধ্যে কার্টিলেজ কোনটা কোন টাইপ এগুলা কিন্তু আমরা বেশ ভালোই পড়ে থাকি। তো ট্রাকিয়ার মধ্যে যে কার্টিলেজটা থাকে সেটাকে আমরা বলি হায়ালিন কার্টিলেজ। হায়ালিন টাইপের কার্টিলেজ, ম্যাক্সিমাম কার্টিলেজটাই হচ্ছে হায়ালিন টাইপের কার্টিলেজ। জাস্ট কয়েকটা আছে, 5-6টা এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে অধ্যায় 7 এর মধ্যে, সেখান থেকে আমরা দেখে নিব যে কার্টিলেজ গুলা কি কি আছে। বাট এখান থেকে এর বাইরে ওই 5-6টা বাদে তুমি যদি কোনো কিছু নাও জানো, তাও কি দিয়ে দিবা? হায়ালিন কার্টিলেজ দিয়ে দিবা, পরীক্ষার সময় কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে ট্রাকিয়া সম্পর্কে বেশ ভালো কিছু জিনিস পড়ে ফেললাম, এবং ট্রাকিয়ার মধ্যে ট্রাকিয়া শেষ হয় কোথায়, কোন লেভেলে গিয়ে শেষ হয়? আমি বলছিলাম যে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর শেষ হয়। স্টার্নাল অ্যাঙ্গেল বলতে বোঝায় T4, অর্থাৎ থোরাসিক 4 ভার্টিব্রা এবং থোরাসিক 5 ভার্টিব্রা, এই দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে। মানে ভার্টিব্রা তো মেরুদণ্ডের মধ্যে, এ হচ্ছে একটা ভার্টিব্রা, ধরো এ একটা ভার্টিব্রা, এ একটা ভার্টিব্রা, এ একটা ভার্টিব্রা, এরকম আছে। এই মাঝখানে যে স্পেসটুকু আছে একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রাকে কানেক্ট করে রাখে, এইটা হচ্ছে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর এখানে এটা এসে শেষ হয়, বুঝছো? তাহলে T4, অর্থাৎ পরীক্ষায় বাংলা ভাষায় কেমনে আসবে? বক্ষদেশীয় চতুর্থ ও পঞ্চম কশেরুকার আন্ত কশেরুকা চাকতি, এই বরাবর আইসা শেষ হয় কোনটা? ট্রাকিয়া শেষ হয়। ওকে, তো ট্রাকিয়া যেখানে শেষ হয় সেখানে দেখো একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কারিনা। সেটা আমাদের তারকা কারিনা না, বায়োলজি কারিনা। ওকে, তো এখানে দুই ভাগে ভাগ হয়েছে, দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়েছে। যে দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়েছে সেটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইমারি। যেহেতু বুঝছি প্রাইমারি লেখা, সুতরাং অবশ্যই সেকেন্ডারি ওয়ালাও কিছু আছে, টারশিয়ারি ওয়ালাও কিছু থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ব্রঙ্কাস। ওকে, তো প্রাইমারি ব্রঙ্কাস এর পরবর্তীতে এইটা আবার দেখবা যে বেশ কিছু সাব ডিভিশনে ভাগ হইতেছে, এখান থেকে আরো কিছু ভাগ হইতেছে, এখান থেকে আরো কিছু ভাগ হইতেছে। তো এই ভাগগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে, তার আগে আমাদের ফুসফুসের গঠনটা একটু জানতে হবে। ওকে, তো আমরা ফুসফুসের গঠনটা দেখে এসে তারপর এই ব্রঙ্কাসের আলোচনা বাকিটুকু করতে পারি। বাট ব্রঙ্কাস এর মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন হয় তাকে বলা হয় ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাসের কোনো ইনফেকশন বা প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস, এবং ব্রঙ্কাইটিস এটাকে বলা হয় ইংলিশ ডিজিজ। ওকে, আচ্ছা, তো আমরা একটু ফুসফুসের স্ট্রাকচারটা দেখে আসি। ফুসফুসের মধ্যে এই হচ্ছে একটা ফুসফুস, এই হচ্ছে আরেকটা ফুসফুস, এটা ডান এটা বাম। ওকে, সো আমি যদি বলি আমাদের ফুসফুসের লোকেশনটা কোথায়, এই বরাবর এখান থেকে শুরু হয়ে যদি এটার কথা চিন্তা করি, তাহলে এটা কাইন্ড অফ এরকম, মানে এই লেভেলে আমার অবস্থিত, বুঝছো? তো এখন এই ফুসফুসের মধ্যে দেখো এই জায়গার মধ্যে খানিকটা এদিকে একটু দেবে গেছে, এটা যেরকম ভাবে একদম স্ট্রেইট আসছে, এটা কাইন্ড অফ একটু এখানে চাপ নিছে, মোচড় নিছে। কেন? কারণ হচ্ছে এই লেভেলে আমাদের হার্ট থাকে, বুঝছো? এখানে আমাদের হার্ট থাকে। তো হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম ফুসফুসটা কিছুটা ওদিকে দেবে গেছে, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। তাহলে একটা টার্ম পড়লাম যেটা হচ্ছে কার্ডিয়াক নচ।
পরীক্ষায় যদি কার্ডিয়াক নজ থেকে কোনো প্রশ্ন আসতে চায় তাহলে এটা চিত্র হিসেবেই আসবে, মানে ধরো এখানে একটা চিত্র, এখানে একটা মার্ক করে দিল যেটা হচ্ছে এ, এটাকে কি বলে, এটা হচ্ছে কার্ডিয়াক নজ বলে। এটা একটা কথা গেল। নেক্সট আমাদের যে ডান ফুসফুসটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, তো ধরো এটা হচ্ছে আমাদের একটা ফুসফুস। এখন এই ডান ফুসফুসকে আমরা আবার তিনটা লোবে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে ধরো তিনটা লোবে ভাগ করলাম। কারণ তিনটা লোবে ভাগ করতে যে আমার যে এখানে দুইটা দাগ দিলাম, এই দাগগুলাকে কি বলা হয়, দাগগুলাকে বলা হয় ফিশার। তো আমাদের ফিশার হচ্ছে দুইটা এবং লুপ হয়েছে তিনটা। এই যে তিনটা লোব আছে, এই তিনটা লোব আবার 10টা সেগমেন্টে বিভক্ত, অর্থাৎ প্রত্যেকটা লোবের মধ্যে আবার কিছু পার্টিশন দেখা যায়। যেমন ধরো এটা দুই ভাগে ভাগ হয়েছে, এটা হয়তো আরো এক ভাগে ভাগ হয়েছে, এখান থেকে আমরা আরো বেশ কিছু ভাগ পাবো। তো মোটামুটি আমরা 10টা ভাগে ভাগ পাই। তো এটা হচ্ছে আমাদের সেগমেন্ট। তাহলে সেগমেন্ট কয়টা, সেগমেন্ট কয়টা হইলো, 10টা হইলো। তাহলে সেগমেন্ট হচ্ছে 10টা। এই সেগমেন্টগুলা আরো বেশ কিছু ফার্দার লোবিউলে বিভক্ত। তো সেগুলাকে কি বলা হয়, লোবিউল কয়টা, অসংখ্য। আশা করি এই অংশটুকু অন্তত বোঝাইতে পারছি যে আমাদের ফুসফুসের মধ্যে কি কি পার্ট আছে। লোব তিনটা, কার্ডিয়াক নচ, আমাদের সেগমেন্টের কথা, ফিশারের কথা, লোবিউলের কথা। এখন আমরা তো এগুলা পড়ে ফেললাম, বাট আমরা যদি বাম ফুসফুসের ক্ষেত্রে যাই, হুবহু কিন্তু সেম সিমিলারিটিস দেখা যায় না। প্রথম কথা এখানে যে আমাদের একটা কার্ডিয়াক নচ দেখা গেছে, কার্ডিয়াক নচের জন্য এটা কাইন্ড অফ একটু দেবে গেছে। তারপরে কথা, এখানে শুধুমাত্র একটা ফিশারই দেখা যায়। তাহলে ফিশার কয়টা হলো, একটা। লোব কয়টা হলো, দুইটা। এখন সেগমেন্ট ভাগ করা যায় এরকম ভাবে, সেগমেন্ট হচ্ছে 8টা। সেগমেন্ট হলো 8টা, আর লোবিউল সেম আগের মতো অসংখ্য। সো এই হচ্ছে আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুস সম্পর্কে একটা পারস্পরিক আলোচনা। এটা হয়তো পরীক্ষায় এখন পর্যন্ত আসে নাই, ডান ফুসফুস এবং বাম ফুসফুসের পার্থক্য, বাট যে কোনো সময় তো আসতেই পারে। এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন আনসার করতে পারবা। ওকে ফাইন। এখান থেকে আমরা যদি জিজ্ঞেস করি যে ফুসফুসের অ্যাপেক্স কোথায়, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে। তো ফুসফুসের অ্যাপেক্সটা হচ্ছে এটা, পরীক্ষা আসবে না, জাস্ট দেখানোর জন্য। তো এটা হচ্ছে ফুসফুসের অ্যাপেক্স। ওকে ডান। তাহলে ফুসফুসের স্ট্রাকচারটুকু আমাদের আশা করি বোঝা গেছে। দেন আমরা ফুসফুসের কাজ সম্পর্কে একটু আলোচনা করতে পারি। ফার্স্ট অফ অল, ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ। এর মধ্য দিয়ে রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়াটা সংঘটিত হয়, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। নেক্সটে, ফুসফুসের অ্যালভিওলাইয়ে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন গ্যাস, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। এই জিনিসটা তোমার লাগতে পারে যে কোন প্রক্রিয়া এটা ঘটে থাকে। আনসার হচ্ছে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে এবং দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সাম্য রক্ষা, শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। তো এটা আমরা মোটামুটি বলতেই পারি তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন, কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় ধরো বডিতে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় বা বর্জ্য পদার্থ টাইপের গ্যাসগুলো যদি বেড়ে যায়, তখন কিন্তু বডির মধ্যে তাপমাত্রা বেড়ে যায়। তো এগুলাকে দেহ থেকে বের করে দেওয়া, অর্থাৎ এক্সেলের মাধ্যমে বডির মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে থাকে। তারপরে ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। ফাইন। ইমিউনোগ্লোবিউলিন, এটা কিন্তু ইমিউনোগ্লোবিউলিন যে কথা, অ্যান্টিবডি একই কথা, গামা গ্লোবিউলিন একই কথা। সো পরীক্ষায় যে কোনো নামই আসতে পারে, সো এটার জন্য একটু সতর্ক থাকতে হবে। ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। তো এটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য লাগবে। এখন পরীক্ষায় কিন্তু ফুসফুসের কাজটাই দিয়ে দিতে পারে যে ফুসফুসের কাজ লিখো, 3 মার্কের প্রশ্ন অথবা 2 মার্কের প্রশ্ন অথবা 4 মার্কের প্রশ্ন। তো পরীক্ষায় যদি আসে তাহলে যেন এই পয়েন্টগুলো তোমার মনে থাকে, যে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আমার মনে রাখতে হবে। তারপরে ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ দেহ থেকে অপসারণ করে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর অ্যালভিওলার ম্যাক্রোফেজের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তো এখানে বেশ কিছু পয়েন্ট আছে, এর বাইরেও আমরা কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। একটা হচ্ছে এনজিওটেনসিন। এনজিওটেনসিনের নাম হয়তো শুনছো, টেনসিনোজেন। এটা আসলে কোথা থেকে উৎপন্ন হয়, লিভার থেকে উৎপন্ন হয়।
লিভার থেকে উৎপন্ন হয় এনজিওটেনসিনোজেনটা এনজিওটেনসিন 1 এ কনভার্ট হয় বাই মিনস অফ কিডনি, এবং এটা কোথায়? রেনিন হরমোনের কারণে। রেনিন যে হরমোনটা কিডনি থেকে সিক্রেট হয় সেই হরমোনের কারণে। ওকে, এরপরে এই এনজিওটেনসিন 1টা এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয় বাই মিনস অফ এসিই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা আসে লাং থেকে। লাং মানে হচ্ছে ফুসফুস। সো ওভারঅল আমরা এখানে আরেকটা পয়েন্ট এড করতে পারলাম যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা থাকে আমাদের ফুসফুসে, এইটা এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এই এনজিওটেনসিন 2টাই আসলে অ্যাক্টিভ ফর্ম, যেটা দিয়ে আমাদের অ্যালডোস্টেরন ক্ষরণ উৎপন্ন হয়, আর অ্যালডোস্টেরন ক্ষরণের মাধ্যমে আমাদের বডিতে পানি সাম্য রক্ষা এই জিনিসটা মেইনটেইন হয়। তো এটা কিভাবে ঘটে অ্যাকচুয়ালি, এনজিওটেনসিন 2টা কেমনে কি করে না করে সেটা নিয়ে আমাদের কিডনি অধ্যায়ে আলোচনা আছে, অর্থাৎ অধ্যায় 6 এর মধ্যে। তো এখানে আমরা পানি সাম্য রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। আর এই যে বিভিন্ন ধরনের টিস্যু মিশুর কথা আছে, এগুলো তোমার ডিরেক্ট মুখস্থ করতে হবে। বেশি জানলে এখানে আবার মানে ওই জানাটা অতিরিক্ত নলেজ হয়ে যাবে। তারপরে কথা, আমরা ফুসফুস সম্পর্কে পড়লাম, ফুসফুসের কার্যকরী একক কোনটা? তো এটা হচ্ছে আমাদের ফুসফুসের কার্যকরী একক অ্যালভিউলাস। তো একক যদি জিজ্ঞেস করে গঠনগত একক কোনটা, এটাও আনসার দিবা অ্যালভিউলাস। তো যদি গঠনগত একক জিজ্ঞেস করে এবং অ্যালভিউলাস অপশনে থাকে, অবভিয়াসলি আনসার অ্যালভিউলাস দিবা। বাট যদি অ্যালভিউলাস অপশনে না থাকে সেক্ষেত্রে দিবা লোবিউল। অ্যালভিউলাস হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যদি অ্যালভিউলাস না থাকে পরীক্ষায় সেক্ষেত্রে তোমাকে আনসার করতে হবে লোবিউল ভাইয়া। ওকে, আমাদের এই জিনিসটা অন্তত শেষ হলো। নেক্সটে এই অ্যালভিউলাসের মধ্যে অ্যালভিউলাসের স্ট্রাকচার সম্পর্কে আমাদের জিজ্ঞেস করতে পারে। তো অ্যালভিউলাসের প্রথম কথা, অ্যালভিউলাস থেকে সংখ্যাটা ইম্পর্টেন্ট, যে আমাদের পূর্ণবয়স্ক মানুষের দেহে অ্যালভিউলাস কতটা থাকে, আমাদের 8 বছরের সময় অ্যালভিউলাস কেমন থাকে, আমাদের শিশু বয়সে অ্যালভিউলাস কেমন থাকে। সো এই সংখ্যাগুলো আমাদের একটু লাগবে, অ্যালভিউলাস থেকে আমরা সংখ্যাটা পড়ব। সো অ্যালভিউলাসের সংখ্যা যদি পড়ো, এখান থেকে আমরা নেক্সটে অ্যালভিউলাসের গঠন পড়া হবে। অ্যালভিউলাসের গঠনের মধ্যে কি, আমাদের আজমল স্যারের বইয়ে অ্যালভিউলাস সম্পর্কে লেখা আছে যে অ্যালভিউলার প্রাচীরে 2 ধরনের আবরণী কোষ আছে। আবার আলিম স্যারের বইয়ের মধ্যে অ্যালভিউলাস সম্পর্কে বলা আছে যে অ্যালভিউলাসের মধ্যে 5 ধরনের কোষ আছে। ভাই পরীক্ষায় আসলে এখন কোনটা দিব? 2 দিব না 5 দিব? এটা নিয়ে আমাদের মোটামুটি অনেকের একটা কমন জিজ্ঞাসা থাকে যে কোনটা আনসার দিব না দিব, এরকম টাইপের কনফিউজিং প্রশ্ন আসলে কিন্তু আমরা একটু হকচক হয়ে যাই। তো এখানে কোনো চিন্তা ভাবনা করার বিষয় নাই। যদি আবরণী কোষ কথাটা লেখা থাকে, প্রশ্নে যদি আবরণী কোষ কথাটা লেখা থাকে, দেন তুমি দিবা অ্যালভিউলাস 2 ধরনের আবরণী কোষ থাকে। আবরণী কোষ যদি না লেখা থাকে সেক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নাই, 5 ধরনের। অপশনে যদি 5 থাকে অবভিয়াসলি তুমি 5 দিবা। ফাইন, ওকে ডান। নেক্সট হচ্ছে আমরা এখানে আমরা কি দেখব, আবরণী কোষের কথা পড়তেছিলাম। সো 2 ধরনের আবরণী কোষ আছে, একটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, আরেকটা হচ্ছে সেপ্টাল সেল। ওকে, এই সেপ্টাল সেল বা টাইপ 2 আবরণী কোষ, এটা থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সিক্রেট হয় যার নাম হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট খরিত হয়। কথা হলো ভাই সারফেক্টেন্ট কি এমন জিনিস? এটা কি আমাদের সার্ফ এক্সেলের মতো যে কাইন্ড অফ দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, সার্ফ এক্সেলের সেই একটার কথা মনে পড়ে। তো এটা কিন্তু ওই জিনিসটা না, বাট ওইটার কাছাকাছি কিছু একটা। কাছাকাছি কেন বললাম, কেমিক্যাল কম্পোজিশনটা সেম, মানে কাছাকাছি আর কি। সারফেক্টেন্টটা কাইন্ড অফ ফসফোলিপিড নিয়ে গঠিত। এখানে যে মূল উপাদানটা থাকে সেটা হচ্ছে একটা ডিটারজেন্ট জাতীয়, অর্থাৎ এখানে থাকে কি থাকে, ডাইপালমিথইল লিসিথিন। এই লেসিথিন
তোমরা যখন বড় হবা তখন জানবা লেসিথিন মানে হচ্ছে ফসফোটাইডাল কোলিন, অর্থাৎ এটা কিন্তু একটা ফসফোলিপিড। ফসফোলিপিড তোমাদের বই লেখা আছে, আমি একটু ভেঙে বললাম আর কি, যে লেসিথিন মানে হচ্ছে ফসফোটাইডাল কোলিন, অর্থাৎ এটা একটা ফসফোলিপিড। ঠিক আছে, এখন এটার কাজ কি ভাই, কি এমন ইম্পর্টেন্ট আছে এটার? এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এটা পৃষ্ঠটান কমায় দেয়। পৃষ্ঠটান কমায়। তো পৃষ্ঠটান কমায় মানে কি, ধরো তুমি হচ্ছে এই বোতল নিলা, বোতল নিয়ে হচ্ছে পানি একদম ঢেলে দিলা, ঢেলে দেই, তারপরে তুমি পানি যখন ঢাললা দেখলা যে এখানে আস্তে আস্তে পানিটা ছড়াই দিছে, তখন একটা অদৃশ্য শক্তি যেটা হচ্ছে থাকার কারণে পানিগুলো দেখবা যে আস্তে আস্তে কাছাকাছি চলে এসে বিন্দু কণা হয়ে আলটিমেটলি পানি শুকায় গেছে। এই জিনিসটা যে ঘটে সেটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে ঘটে, এবং এই পৃষ্ঠটান যদি থাকতো তাহলে হচ্ছে এরকম ভাবে কাছাকাছি এনে শেষ করে দিত। অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের একটা ফুসফুসে অ্যালভিওলাস, এতটুকু মোটামুটি আশা করি ছিদ্রটুকু দেখা যাচ্ছে। এটা যদি এতটুকু যদি আমাদের অ্যালভিওলাসের অংশটুকু হয়ে থাকে, মানে এটার মধ্যে ফাঁফা আছে, এটা ধরো একটা বেলুন, বেলুনের মধ্যে এতটুকু অংশ আছে। এখন পৃষ্ঠটান যদি থাকতো তাহলে এটাকে এরকম করে দিত, অর্থাৎ চুপসে ফেলতো। এই যে চুপসে ফেলা, এই চুপসে ফেলার কারণেই আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাইটা চুপসে যাইতো, এবং অ্যালভিওলাইটা যদি চুপসে যায় তাহলে এটার মধ্য দিয়ে কি বাতাস ঢুকতে পারবে? এখানে যদি বাতাস না আসতে পারে, রক্তে বাতাস যেতে পারবে? রক্তে যদি বাতাস না আসতে পারে তাহলে কি কোষে বাতাস যেতে পারবে? আলটিমেটলি আমাদের বডিতে কিন্তু শ্বসন প্রক্রিয়া সংগঠিত হবে না। তো এটার একটা মেজর ইম্পর্টেন্স আছে। মেজর ইম্পর্টেন্সটা হচ্ছে পৃষ্ঠটান কমায় ফেলে, যার ফলে অ্যালভিওলাস চুপসে যাওয়া থেকে রক্ষা পায়। অ্যালভিওলাস চুপসে যায় না। যদি এটা অ্যালভিওলাস চুপসে যাইতো তাহলে কি হইতো? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে অ্যালভিওলাস চুপসে গেলে কি হইতো? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, RDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, তো রেসপিরেটরি কি বলে, ডিস্ট্রেস সিনড্রোম, এটা যদি হইতো তাহলে কিন্তু স্পেশালি এটা কাদের ক্ষেত্রে হয়ে থাকে? যারা নবজাতক শিশু। তুমি দেখো এই যে আমাদের সংখ্যাটা যদি আমরা দেখি, যে আমাদের নবজাতক শিশুর মধ্যে কিন্তু খুব বেশি অ্যালভিওলাস থাকে না। কত থাকে আমরা সংখ্যাটা যদি একটু লিখে রাখি, এখানে হচ্ছে 20 মিলিয়ন, 8 বছর বয়সে 300 মিলিয়ন, এবং পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 480 মিলিয়ন। এটা আলিম স্যারের বইয়ে 700 মিলিয়ন দেওয়া আছে, তো পরীক্ষায় 480 যদি থাকে তাহলে 480, না থাকলে 700। যাই হোক, এখন যদি দুইটাই থাকে কি দিবা? 480। তো নবজাতকের মধ্যে মাত্র 20 মিলিয়ন থাকে। কিন্তু কথা হচ্ছে যদি এই সারফেক্টেন্ট প্রস্তুত না হয়, সারফেক্টেন্টটা কিন্তু একদম ডে 1 থেকে স্টার্ট হয় না। সারফেক্টেন্ট ক্ষরণ হয় আমাদের 23 সপ্তাহ, তোমাদের বই এখন দিয়েছে 22 থেকে 22 সপ্তাহ, 20 থেকে 22 সপ্তাহ। যাদের পুরাতন বই তারা একটু বইটা চেঞ্জ করবা কাইন্ডলি, মানে বই চেঞ্জ করার দরকার নাই, এই ইনফরমেশনটা চেঞ্জ করবা আর কি। 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত নতুন বই কেনার প্রয়োজন নাই। কারণ আমরা তোমাদের যে প্রি মেডিকেল কোর্স আছে, প্রি মেডিকেল কোর্সে আমরা যখন এইচএসসি পরীক্ষার পরে বোর্ড একবার বই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমরা তোমাদেরকে নতুন বইয়ের যে পিডিএফ সেটা প্রোভাইড করব, কি কি জিনিস চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে প্রোভাইড করব। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তুমি জাস্ট সিম্পলি তোমার যে এখন নতুন বই আছে, পুরাতন বই আছে, যেটা দিয়ে তুমি এতদিন 2 বছর অন্তত পড়ছো, এইটা পড়ো, তাইলেই এনাফ। ওকে, তো 20 থেকে 22 সপ্তাহ এতটুকু বয়সে আইসা সারফেক্টেন্ট ক্ষরণ হয়, সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়। তো এই যে এইজটা আছে 20 থেকে 22 সপ্তাহ, এর আগেই যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়ে যায়, কোনো বাচ্চার জন্ম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই বাচ্চা বেঁচে থাকতে পারবে না, বুঝছো? তো সারফেক্টেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট এখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, এখন কিন্তু বাচ্চা বাঁচতে পারে। তুমি জাস্ট মায়ের মধ্যে যদি গ্লুকোকর্টিকয়েড, এটা তোমাদের অষ্টম অধ্যায়ে আছে, গ্লুকোকর্টিকয়েড যদি তাকে ইনজেকশন দিয়ে পুশ করো তাহলে ওই বাচ্চা কিন্তু বেঁচে থাকবে। তো গ্লুকোকর্টিকয়েড, কর্টিকয়েড তোমাদের বইয়ে বলা আছে যে ফুসফুসের বিকাশ এবং পরিস্ফুটনে
ভূমিকা রাখে গ্লুকোকর্টিকয়েড। তো এটা একটা এমসিকিউ হইতে পারে তোমাদের জন্য। নেক্সটে যাব আকৃতি এবং ব্যাস প্রাচীর। তো আকৃতির মধ্যে ব্যাস এবং প্রাচীরটা দেখো দুইটাই 0.2, বাট একটা মিলিমিটার আর একটা মাইক্রোমিটার। কথা হচ্ছে ভাই ব্যাস প্রাচীর পড়া লাগবে, এইচএসসি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে পরীক্ষা আসলেও কিন্তু আসতে পারে। অ্যালভিওলাসের ব্যাস প্রাচীরটা ইম্পর্টেন্ট, তো আমরা চাইলে এটা একটু পরে নিতে পারি, খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়তেছিলাম অ্যালভিওলাসের মধ্যে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে আমাদের আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, আরেকটা হচ্ছে আমাদের সেপ্টাল সেল। সেপ্টাল সেল থেকে আমাদের সারফেক্টেন্টটা হইছে। তারপর এখানে একটা ব্যবধায়ক পর্দা আছে। আমরা জানি যে ফুসফুসের মধ্যে অনেক অনেক অ্যালভিওলাই আছে। কতটা অ্যালভিওলাই? পূর্ণাঙ্গ মানুষের দেহে 480 মিলিয়ন। তো এরকম ভাবে অনেক অনেক অ্যালভিওলাই তো থাকবে, ধরো অনেক অনেক অ্যালভিওলাই আছে। তো এই অ্যালভিওলাই গুলোর মধ্যে একটা ব্যবধায়ক পর্দা থাকতে হবে, ব্যবধায়ক পর্দা থাকতে হবে, যেটা থেকে একটা আরেকটাকে সেপারেট করে রাখবে। তো এই যে ব্যবধায়ক পর্দা, এই ব্যবধায়ক পর্দার নাম হচ্ছে আমাদের ট্রাবেকুলি। ট্রাবেকুলি নামক পর্দার মাধ্যমে এরা পরস্পর থেকে পৃথক থাকবে। ওকে, তো আমরা হচ্ছে এটা পড়ে ফেললাম। নেক্সটে যাব অ্যালভিওলাসের গঠনের মধ্যে। আমরা এতক্ষণ আমি মুখে যা কিছু বলছি এই সব কিছু এখানে লেখা আছে আসলে। ফার্স্ট অফ অল, অ্যালভিওলাসের প্রাচীর অতি পাতলা বা চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত, যার ফলে গ্যাসীয় বিনিময় সহজ ঘটে। স্কোয়ামাস এপিথেলিয়াল তো জানো আশা করি, এটা হচ্ছে ধরো একটা আবরণী কোষ, আবরণী টিস্যু। স্কোয়ামাস হচ্ছে এরকম পাতলা, খুবই পাতলা, চ্যাপ্টা নিউক্লিয়াস বিশিষ্ট। তো এদের ক্ষেত্রে যেহেতু এটা খুবই পাতলা, সো এর মধ্য দিয়ে বাতাসটা তাড়াতাড়ি বের হইতে পারবে বা বাতাসটা তাড়াতাড়ি আদান প্রদান করা সম্ভব। দ্যাটস ওয়াই এখানে যেখানে যেখানে গ্যাসীয় বিনিময় হওয়া দরকার সেসব জায়গাতেই এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষটা থাকে। ওকে, নেক্সট। তারপরে অ্যালভিওলাসের প্রাচীরের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। তো আমি যখন কথা শুরু করছিলাম তখন বলছিলাম আজমল স্যারের বইয়ে লেখা আছে 2 ধরনের আবরণী কোষ, টোটাল 5 ধরনের কোষ থাকে। তো 5 ধরনের কোষের মধ্যে দুইটা তো আমরা পড়ে ফেলছি, এর মধ্যে 3 নাম্বার যে কোষটা ছিল, 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এটা দিয়ে কি করে? আমরা মনোসাইটের কথা পড়ছি, যে মনোসাইট ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে থাকে। তো মনোসাইট এটা হচ্ছে রক্তের মধ্যে করে। মনোসাইট যখন টিস্যুতে যায় তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। মনোসাইট যখন টিস্যুতে যায় তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজে যাওয়ার পরে এইটা এবার বেশ কিছু নাম হয়, মানে ম্যাক্রোফেজ হওয়ার পরে আর কি। যদি সেটা লিভারে যায় তখন তার নাম হয় কাফফার সেল। যদি সেটা ফুসফুসে আসে তখন তার নাম হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। যদি সেটা ব্রেইনে যায় তখন তার নাম হয় আমাদের মাইক্রোগ্লিয়া। সো এরকম বেশ কিছু নাম আছে যেটা আমরা অধ্যায় 10 এর মধ্যে পড়বো। এখন একটা অধ্যায়ের মধ্যে সবকিছু জিনিস আমি তোমাদেরকে ইন্টিগ্রেট করে দেওয়ার চেষ্টা করতেছি, ব্রেইনের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি, কিন্তু সব ইনফরমেশন লিখে দিচ্ছি না, কারণ এটাই অধ্যায় টপিক না। তো যখন এই অধ্যায়ের টপিক না এরকম অনেক অনেক জিনিস সবকিছু একসাথে এসে রিলেট করে তোমাদেরকে দিব, তখন তোমাদের কাছে মনে হবে যে আয় হায় অনেক কিছু তো বেশি, অনেক পড়া অনেক বেশি, তখন অনেক বার্ডেন বার্ডেন মনে হবে। তো এই জন্য যেটা যে অধ্যায় টপিক সেটা ওই অধ্যায়ে লেখার চেষ্টা করব, বাট তোমাদের সাথে একটু রিলেট করে দিব যাতে তুমি পড়াটা মনে রাখতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের কথা। প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। আচ্ছা, এটা পড়লা, মুখস্থ। তারপরে অ্যালভিওলাসের প্রাচীরের মধ্যে, এটা তো বলছি অলরেডি। টাইপ 2 সেলের মধ্য দিয়ে সারফেক্টেন্ট খরিত হয়, এটা বলছি। তারপরে পালমোনারি ধ্বনি থেকে কৈশিক জালিকা গঠিত হয় এবং কৈশিক জালিকাগুলো অ্যালভিওলাসের প্রাচীরের চারদিকে থাকে, পুনরায় পালমোনারি শিরা গঠন করে। আমরা বলছিলাম যে ধরো অ্যালভিওলাস, এর আশেপাশে কি পেঁচায় থাকে? কৈশিক জালিকা পেঁচানো থাকে। কেন? কারণ এখান থেকে যে বাতাসটা আসছে শ্বসনতন্ত্র দিয়ে, যে বাতাসটা আমাদের শেষ পর্যন্ত ফুসফুসের অ্যালভিওলাস পর্যন্ত পৌঁছাইছে, সেটা এবার কোথায় যেতে হবে? রক্তের মধ্যে পৌঁছাইতে হবে। রক্তের মধ্যে যদি না পৌঁছায় এই বাতাস গিয়ে লাভ কি? কোনো লাভ তো নাই। সো রক্তের মধ্যে বাতাসটা পৌঁছাইতে হবে। এই প্রসেসটার নাম হচ্ছে পারফিউশন। তো ওটা তোমাদের জানা লাগবে না। তো এখানে যে জিনিসটা ঘটতেছে, অ্যালভিওলাসের কৈশিক জালিকাগুলা আশেপাশে পেঁচায় থাকে। কৈশিক জালিকা শুরু হয় কি থেকে? ধমনী শেষ হয়ে কৈশিক জালিকা শুরু হয় এবং কৈশিক জালিকা থেকে শিরা শুরু হয়। তো আশা করি এই জিনিসটা জানো। পালমোনারি ধমনী কৈশিক জালিকা সৃষ্টি করে, কৈশিক জালিকা থেকে পালমোনারি শিরা গঠন করে। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যালভিওলাসের গঠন সম্পর্কে কথাবার্তা। তো আমরা আশা করি অ্যালভিওলাসের গঠনটা ভালো মতো পারবো। এখানে তুমি কিন্তু এই চিত্রটা যদি পরীক্ষা আঁকতে পারো তাহলে এখানে ফুল মার্ক পাবা। অ্যালভিওলাসের গঠন, এই চিত্র যদি আঁকতে পারো পরীক্ষায় ফুল মার্ক। চিত্র না আঁকলে 1 মার্ক কম দিতে পারে। তবে এই প্রশ্ন থেকে এটা আসবে না কখনো যে অ্যালভিওলাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। অর্থাৎ পরীক্ষায় বাধ্যতামূলক করে তোমাকে অ্যালভিওলাসের চিত্র দেওয়ার চান্স খুবই কম। তবে তুমি যদি পরীক্ষায় আসে অ্যালভিওলাসের গঠন, তুমি যদি চিত্র দিতে পারো
সেক্ষেত্রে বেশ ভালো একটা মার্ক পাওয়ার পসিবিলিটি আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট থেকে কি পড়বো? উপাদান। উপাদানের কথা অলরেডি আমি পড়ছি, এই যে ফসফোটাইডাল কোলিন। যদিও তোমাদের বইয়ে এটা নাই সরাসরি আজমল স্যারের বইয়ে, বাট স্টিল পড়ে রাখতে পারলে ভালো। আচ্ছা, ক্ষরণ কোথা থেকে খরিত হয়, অপর নাম কি? সারফেস অ্যাক্টিভ রিএজেন্ট। তারপরে হচ্ছে আমাদের প্রথম ক্ষরণ, এটা 23 সপ্তাহ ছিল আগে, এখনকার বইয়ে এটা 20 থেকে 22 সপ্তাহ। তো যেহেতু 20 থেকে 22 সপ্তাহে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বা 23 সপ্তাহ পর্যন্ত একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চা ব্রেথ নিতে পারে না স্বাভাবিক অবস্থায়, যদি আগে থেকে তুমি গ্লুকোকর্টিকয়েড না দাও। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে মৃত হিসেবে জন্মগ্রহণ করে। তো অনেক দেশে এই কালচারটা আছে যে 24 সপ্তাহের আগ পর্যন্ত, কারণ 24 সপ্তাহে জন্মগ্রহণ করে ফেললে, অর্থাৎ যদি 6 মাস বয়সে জন্মগ্রহণ করে, তখন ওই বাচ্চা তো সার্ভাইভ করবে, সে জীবিত বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করবে। তো তাদেরকে মৃত্যু মেরে ফেলার কোনো সিস্টেম থাকে না আসলে পৃথিবীতে, এটা হচ্ছে খুন হবে। বাট যদি 24 সপ্তাহের আগে কাউকে মারা হয়, মানে মায়ের পেটে আছে তখন হচ্ছে গর্ভপাত করতে চায়, তাহলে কিন্তু অনেক দেশে গর্ভপাতের একটা অনুমতি দেয়া হয়। বাট 24 সপ্তাহের পরে আর কাউকেই তুমি মারতে পারবে না, এটা মারা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। অনেক দেশের কথা বলতেছি, আমাদের দেশে গর্ভপাতটাই একটা অপরাধ। আচ্ছা, তারপরে কাজ। এখানে বেশ কিছু কাজ আছে, কাজগুলো সম্পর্কে আমরা অলরেডি ডিসক্রাইব করে ফেলছি। যে পৃষ্ঠটান কমায় কে, জীবাণু ধ্বংস করে এলভিউলার মাইক্রোফাজ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের দ্রুত বিনিময় সহায়তা করে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। তো আমরা ওভারঅল সারফেক্টেন্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাইছি। সারফেক্টেন্ট নিয়ে পরীক্ষা যদি আসে কখনো, খ মার্কের প্রশ্ন আসতে পারে। আর পরীক্ষায় এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে, এটা থেকে 2 মার্কের প্রশ্ন হওয়া সম্ভব। তো আমরা মোটামুটি আমাদের শ্বসনতন্ত্র এর স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করে ফেলছি। এবার আমরা শুরু করব মানব শারীরতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে শ্বসনের শারীরবৃত্ত। শারীরবৃত্তর মধ্যে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। তো অন্তঃশ্বসন বেসিক্যালি ডিল করে কোষীয় যে শ্বসন পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়ে, এবং এটা আমরা এখানে পড়ে থাকি না, বরং উদ্ভিদ শারীরতত্ত্ব বোটানির অধ্যায় 9 এই অধ্যায়ের মধ্যে আমরা পড়ে থাকি। আর এই যে আমাদের বহিঃশ্বসন আছে, বহিঃশ্বসনকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস গ্রহণ করি, ধরো পরিবেশের মধ্যে বাতাস আছে, এই বাতাসটা হচ্ছে আমরা গ্রহণ করে ফুসফুসের মধ্যে অ্যালভিওলাইতে পৌঁছাইলাম। অ্যালভিওলার পরে অ্যালভিওলার আশেপাশে যে কৈশিক জালিকা আছে সেখানে রক্ত আছে, রক্তের মধ্যে পৌঁছায় দেওয়া। এক কথায় আমাদের যে পরিবেশ আছে, পরিবেশ পরিবেশ থেকে বাতাসটা এনে ব্লাডের মধ্যে মিশানো, খালি ফুসফুসের অ্যালভিওলার মধ্যে আনলে পর্যন্ত কিন্তু হবে না, রক্ত পর্যন্ত পৌঁছাইলো, এই রক্ত থেকে আবার পরিবেশ পর্যন্ত পৌঁছানো। অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে প্রশ্বাস আর উল্টাটা হচ্ছে নিঃশ্বাস। ফাইন, বোঝা গেল। এখন রক্ত থেকে সেটা ট্রান্সপোর্ট হয়ে কোষে যাবে, সেটা আমরা ট্রান্সপোর্ট প্রসেস বলি, আর তারপরে কোষে যেয়ে অন্তঃশ্বসন ঘটে। তো ওভারঅল প্রসেসটা হচ্ছে এরকম। এখন আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রশ্বাস আর একটা নিঃশ্বাস। যখন প্রশ্বাস ঘটে তখন আমরা এখানের জন্য প্রশ্বাস ঘটানোর জন্য শক্তি ব্যয় করি, এটাকে আমরা বলি সক্রিয় প্রক্রিয়া। আর নিঃশ্বাস প্রক্রিয়াটা অটোমেটিক ঘটে যায়, যখন প্রশ্বাস ঘটতেছে না তখনই বেসিক্যালি নিঃশ্বাসটা ঘটে থাকে। তো এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, মনে রাখবা, নিঃশ্বাস নি থেকে নিঃশ্বাস, নি থেকে নিষ্ক্রিয়, এমনি মনে রাখা যায়। এটা আসলে মনে রাখা লাগে না যদি তুমি এখানে প্রশ্বাসের মেকানিজমটা জানো। তো প্রশ্বাস নিঃশ্বাসের মেকানিজমটা আমাদের জানতে হবে। তার জন্য এই ছবিটা যদি তুমি পরীক্ষায় দিয়ে আসতে পারো, এটা সিকিউতে আসবে, এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে সিকিউতে আসবে, মোটামুটি ধরে নেওয়াই যায়, বুঝছো? এই অধ্যায় থেকে সিকিউ আসলে এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে সংগঠিত হয়, যদি নরমাল প্রশ্ন আসে আর কি, যদি খুবই কঠিন প্রশ্ন আসতে চায় তখন হয়তো একটু ডিপে ঢুকতে পারে, তখন হয়তো স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের মধ্যে আমরা বেসিক্যালি প্রশ্বাসটা পড়ে থাকি, যেহেতু এটা একটা অ্যাক্টিভ প্রসেস। তো প্রশ্বাসটা প্রথমে পড়ি। আমাদের এই যে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য বা পরিচালনা করার জন্য 2টা পেশির ভূমিকা আছে, 2টা গুরুত্বপূর্ণ পেশি। একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বাংলায় বলি, আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি।
তো ডায়াফ্রামটা কোন লেভেলে অবস্থান করে? ডায়াফ্রামটা থাকে এই লেভেলে, আর ইন্টারকোস্টাল পেশি থাকে এখানে, মানে এই বরাবর বুকের উপরে। তো ডায়াফ্রামটা বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে আলাদা করছে। বক্ষ গহ্বর মানে বুক, উদর গহ্বর মানে পেট। বুক এবং পেটকে আলাদা করেছে কে? আমাদের ডায়াফ্রাম, বা বাংলায় বললে মধ্যচ্ছদা। আর ইন্টারকোস্টাল পেশিটা কোথায় থাকে? আমরা তো রিবস পড়ছি, তাই না? এই যে স্টারনামের কথা, ধরো এটা হচ্ছে আমাদের স্টারনাম। স্টারনাম যদি না পড়ে থাকো কোনো অসুবিধা নাই, আমরা অধ্যায় 7 এর মধ্যে একদম বোনস দেখায় দেখায় পড়াবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে ধরো স্টারনাম, স্টারনাম থেকে হচ্ছে রিবস এরকম বের হয়, এরকম তো দেখছো আমাদের বডিতে রিবস গুলো আছে, বুকের খাঁচা বলা যায় এগুলাকে। তো এই যে রিবস গুলো আছে, রিবস এর আরেকটা ল্যাটিন ওয়ার্ড হচ্ছে কোস্ট। কি বলি? কোস্ট। ওকে, তো এটাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি, মানে এটা তো দুইটা কোস্টর মাঝখানে স্পেসটাকে কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। আর মাঝখানে যে পেশিটা থাকে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তো ইন্টারকোস্টাল পেশি কয়টা আছে ভাই? আমরা জানি আমাদের রিবস আছে 12টা, মানে 12টা এক সাইডে, তাহলে আরেক 12টা অপর সাইডে, দ্যাট মিন্স 12 জোড়া আছে আমাদের রিবস। তাহলে ইন্টারকোস্টাল পেশি কয়টা থাকবে? 11 জোড়া। মানে দুইটা রিবসের মাঝখানে যদি একটা থাকে, তিনটার মাঝখানে যদি দুইটা থাকে, 12টার মাঝখানে কয়টা থাকবে? 11টা থাকবে। তো দ্যাটস ওয়াই এখানে থাকবে 11 জোড়া। বাট মজার বিষয় হচ্ছে ইন্টারকোস্টাল পেশি থাকে দুইটা করে, অর্থাৎ একটা হচ্ছে বাইরের দিকে আর একটা ভিতরের দিকে, অর্থাৎ একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি আর একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশি। দ্যাটস ওয়াই এটা কিন্তু 11 জোড়া না, এটা হবে আমাদের 22 জোড়া। তো যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে আমাদের ইন্টারকোস্টাল পেশি কয়টা, আনসার কয়টা হবে? 44টা। কত জোড়া? 22 জোড়া। যদি জিজ্ঞেস করে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি কয়টা থাকে, তখন হবে 11 জোড়া। যদি জিজ্ঞেস করে অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি কয়টা থাকে, তখন হবে 11 জোড়া বা 22টা। ফাইন। ওকে, তো ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সম্পর্কে যদি আমাদের আইডিয়া হয়ে যায়, তাহলে নেক্সটে আমরা এবার আলোচনা করতে পারি যে আমরা এই যে প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়। তো আমরা যদি পরের পেজে যাই, প্রশ্বাস। এখানে বেসিক্যালি প্রধান পেশি হিসেবে কাজ করে কোনটা? ডায়াফ্রাম। ডায়াফ্রামের মধ্যে ফ্রেনিক নার্ভটা আসে। তো শ্বসনিক উদ্দীপনা যদি আসে, শ্বসনিক উদ্দীপনাটা ফ্রেনিক নার্ভ ক্যারি করে নিয়ে আসে। আমি এখানে লিখলাম শ্বসনিক উদ্দীপনা। তাহলে এটা ফ্রেনিক নার্ভ ক্যারি করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডায়াফ্রামের উপর যখন ফ্রেনিক নার্ভটা কাজ করে, তখন ডায়াফ্রামটাকে সংকুচিত করে ফেলে, ফলে ডায়াফ্রামটা নিচে চলে আসে। তাহলে ডায়াফ্রামের উপর ফ্রেনিক নার্ভটা কাজ করতেছে, ফলে ডায়াফ্রাম নিচে চলে আসে। তো ডায়াফ্রাম যদি আমার এখান থেকে নিচে চলে আসে, মানে এই লেভেলে চলে আসে, তাহলে কি আমার বুকের সাইজ বড় হয়ে গেল না? বুকের সাইজ যদি বড় হয়ে যায়, আমরা এটাকে বলতে পারি যে বক্ষ গহ্বর, এখানে ডায়াফ্রামটা লিখে রাখো, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে, তাই না? বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে। বক্ষ গহ্বরের যদি আয়তন বেড়ে যায়, তাহলে চাপ কি হবে বলতো? আমরা বয়েলের সূত্র পড়ছি, আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক। সুতরাং বক্ষ গহ্বরের চাপ কিন্তু কমে যাবে, অর্থাৎ বক্ষ গহ্বরে বাতাসের চাপ কমে গেছে। ওকে, তো বক্ষ গহ্বরে বাতাসের চাপ যদি কমে যায়, তখন আমরা কি বলতে পারি? বাইরের এই যে আমাদের পরিবেশ, এখানে আশেপাশে পরিবেশ, এই পরিবেশের মধ্যে বাতাসের চাপ তো নর্মাল অবস্থায় রয়ে গেছে, আর বক্ষ গহ্বরের চাপ কমে গেছে। আমরা অলওয়েজ জানি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সবসময় বাতাস গমন করে। তো উচ্চচাপ থেকে বাতাসটা নাকের মধ্য দিয়ে বা মুখের মধ্য দিয়ে আলটিমেটলি আমাদের ফুসফুসে যাবে বা বক্ষ গহ্বরে যাবে। ফলে এই যে আমাদের বাতাসের ভারসাম্য রক্ষা করার জন্য প্রশ্বাস ঘটে থাকে, অর্থাৎ বাতাস পরিবেশ থেকে ভিতরে চলে আসে। বাতাস পরিবেশ থেকে দেহের ভিতর বক্ষ গহ্বরে চলে আসে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলতেছি আমরা আসলে প্রশ্বাস। বক্ষ গহ্বরে চলে আসে।
আমি বেসিক্যালি এখন তোমাদেরকে টপিকটা বোঝাচ্ছি, কনসেপচুয়াল ফিল দিচ্ছি। যখন আমরা সিকিউ সলভিং ক্লাস করব তখন তুমি পরীক্ষায় কিভাবে লিখবা বা আনসার করবা এই জিনিসটা আমরা তখন দেখাই দিব আর কি। তো বাতাস পরিবেশ থেকে আমাদের বক্ষ গহ্বরে চলে আসে এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি প্রশ্বাস। ওকে, তো এটা পরীক্ষায় কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্বাসটা। সেম ভাবে প্রশ্বাস যদি তুমি পারো, নিঃশ্বাসটা জাস্ট এটার উল্টাটা। ফ্রেনিক নার্ভ তখন কাজ করবে না ঠিক মতো, ডায়াফ্রামটা তোমার এখানে তখন মানে সংকুচিত হবে না, বরং তার আগের অবস্থানে চলে আসবে। ফলে ডায়াফ্রাম আগের অবস্থায় উপরে উঠে চলে আসে। তখন বক্ষ গহ্বরের আয়তন কমে যায়, বাতাসের চাপ বেড়ে যায়। ফলে বক্ষ গহ্বরের মধ্যে যে বাতাসটা ছিল সেটা পরিবেশের বাইরে ফেরত যায়। তো দ্যাটস দ্য প্রসেস, এটাকে আমরা বলি নিঃশ্বাস। বাট এটা তো আমরা ডায়াফ্রামের সাপেক্ষে বললাম। আমরা এর বাইরে আরেকটা কথা বলতে পারি যে শ্বসনিক উদ্দীপনা প্রথমে ইন্টারকোস্টাল নার্ভকে স্টিমুলেট করবে। ইন্টারকোস্টাল নার্ভকে স্টিমুলেট করবে। ইন্টারকোস্টাল নার্ভটা ইন্টারকোস্টাল পেশিকে স্টিমুলেট করবে, কন্ট্রাক্ট করাবে। ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করাবে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হইল, হওয়ার ফলে এই যে ইন্টারকোস্টাল পেশিটা আছে এটা বাইরের দিকে চলে আসবে, মানে এটা সামনের দিকে চলে আসার চেষ্টা করবে। সামনের দিকে চলে আসার চেষ্টা করে ইন্টারকোস্টাল পেশিটা, সামনের দিকে বা সামনের দিকে চলে আসার চেষ্টা করে। ফলে ধরো এটা এই অবস্থায় ছিল, এটা যদি এরকম হয়ে যায় তাহলে কি বুকের সাইজটা বেড়ে যাবে না, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাবে। দ্যাটস দ্য প্রসেস। অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা ফ্লোচার্ট প্রশ্বাসের ওভারঅল, যেখানে ডায়াফ্রামের ভূমিকা এবং ইন্টারকোস্টাল পেশির ভূমিকা দুইটাই দেখানো আছে। প্রশ্বাসের জন্য যা, নিঃশ্বাসের জন্য হুবহু তার অপোজিট। নিঃশ্বাস তার হুবহু অপোজিট, ঠিক আছে? তো আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। এই চিত্রটা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ বলতেছি না, এইচএসসি পরীক্ষার জন্য হয়তো কিছুটা কম ইম্পর্টেন্ট, বাট যদি পরীক্ষা এটা আসে তাহলে পরীক্ষায় ম্যাক্সিমাম মানুষ এটা আনসার করতে পারবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা আমরা কিভাবে পড়তেছি বা কেমন ভাবে এটা আমরা অ্যাপ্রোচ করা উচিত। ফার্স্ট অফ অল আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের মধ্যে আমরা বেশ কিছু নিয়ন্ত্রণ দেখতে পারি। একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। ওকে, স্নায়বিক নিয়ন্ত্রণকেও আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্বসন কেন্দ্রের মাধ্যমে, শ্বাসকেন্দ্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে অন্যান্য, আরেকটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া। তো আমরা যদি একদম প্রথমে শ্বাসকেন্দ্রের মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা নিয়ন্ত্রণ বা স্নায়বিক নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে এটা যদি দেখতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে শ্বাসকেন্দ্র আসলে আছে কয়টা বডিতে। আমাদের বডিতে 4টা শ্বাসকেন্দ্র আছে, 4টা শ্বাসকেন্দ্র আছে। এর মধ্যে 2টা হলো পন্সের পাশে থাকে আর 2টা মেডুলার পাশে থাকে। পন্সের পাশে যে 2টা থাকে এই 2টার নাম হচ্ছে এনিউস্টিক কেন্দ্র। এনিউস্টিক বানানটা হচ্ছে এপি, মানে পিটা এখানে উজ্জ্ব থাকে আর কি, এনিউস্টিক। আরেকটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র। নিউমোট্যাক্সিক কেন্দ্র। আর মেডুলার এখানে যে 2টা আছে সে দুটাকে বলা হয় ডরসাল রেসপিরেটরি গ্রুপ অথবা প্রশ্বাস কেন্দ্র। আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অথবা নিঃশ্বাস কেন্দ্র। এটা হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্র আর এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এই যে মেডুলার পাশে 2টা আছে প্রশ্বাস আর নিঃশ্বাস, ডিআরজি এবং ভিআরজি, এই 2টা বেসিক্যালি আমাদের ভূমিকা রাখে শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। শ্বসনের ছন্দ অর্থাৎ একটার পর একটা যে আমাদের প্রশ্বাসের পরে নিঃশ্বাস হবে, প্রশ্বাসের পরে নিঃশ্বাস হবে, প্রশ্বাসের পরে নিঃশ্বাস হবে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা। তো শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে কে? আনসার হবে মেডুলা। শ্বসনের ছন্দ। ওকে, আর পন্সটা এটা কি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে আমাদের শ্বসনের হার নিয়ন্ত্রণ করে। তো
শ্বসনের হার নিয়ন্ত্রণ করে পন্স, শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা। দ্যাটস দ্য প্রসেস। আমরা প্রসেস না, প্রসেসটা আমরা এখন ডিসক্রাইব করব। দ্যাটস দ্য ইনফরমেশন, যে তোমাদের কি কি এখান থেকে জানা লাগবে। তো এবার আসো আমরা যদি এই যে শ্বাসকেন্দ্রের মাধ্যমে কিভাবে শ্বসনিক উদ্দীপনা নিয়ন্ত্রণ হয় এটার একটা ছবি দেখতে চাই। এখানে খুব ভালো মতো দেখানো নাই, তো আমাদের একটু ডিটেলসে জানতে হবে। তো ফার্স্ট কথা, কখন প্রশ্বাসটা ঘটবে, মানে আমার বডিতে বাতাসটা কখন বেশি দরকার? যখন অক্সিজেন বেশি আছে আমার বডিতে, নাকি কার্বন ডাই অক্সাইড বেশি আছে? অক্সিজেন যদি বেশি থাকতো তাহলে কি আর বাতাস নেওয়ার দরকার লাগতো? দরকারই লাগতো না। আমার বডিতে যখন কার্বন ডাই অক্সাইড বেশি আছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে রক্তে যদি কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আমাদের বডিতে তখন প্রশ্বাসটা ঘটার সুযোগ থাকে, মানে তখন প্রশ্বাসটা ঘটবে। রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি, এই স্টেজ থেকে আমরা বলতে পারি যে রক্তে কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে সেটা আমাদের এনিওস্টিক সেন্টার যেটা থাকে, এনিওস্টিক সেন্টার বানানে কিন্তু পি আছে, এনিওস্টিক সেন্টার এইটা উদ্দীপিত হয়। এই এনিওস্টিক সেন্টার পন্সের পাশে অবস্থিত, এইটা পরবর্তীতে আমাদের ডিআরজি কে উদ্দীপিত করে, ডরসাল রেসপিরেটরি গ্রুপকে উদ্দীপিত করে। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপটা এবার দুইটা নার্ভকে সে স্টিমুলেট করে। একটা হলো আমাদের ফ্রেনিক নার্ভ, যেটা আমাদের ডায়াফ্রামকে স্টিমুলেট করবে, আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট করাবে, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। এই ইন্টারকোস্টাল নার্ভটা, ইন্টারকোস্টাল যে পেশিটা আছে সেই পেশিটাকে আমাদের স্টিমুলেট করবে বা কন্ট্রাক্ট করবে আর কি। স্টিমুলেট করা মানে হচ্ছে কন্ট্রাক্ট করানো। তো ফ্রেনিক নার্ভ ইন্টারকোস্টাল নার্ভকে এবার স্টিমুলেট করার পরে আমাদের কি ঘটবে? আলটিমেটলি প্রশ্বাসটা ঘটে যাবে। তো প্রশ্বাস গেল, প্রশ্বাস হলো, প্রশ্বাস হওয়ার পরে ফুসফুসের মধ্যে কি বাতাস ঢুকবে, দ্যাট মিন্স ফুসফুসের স্ফীতি ঘটবে। তাহলে ফুসফুসের স্ফীতি ঘটলো, তাতে আমাদের আসলে আপত্তি নাই, ফুসফুসের স্ফীতি ঘটুক। ফুসফুস যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, ফুসফুস যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, একটা বেলুন যখন আস্তে আস্তে বড় হয়, তখন বেলুনের চারপাশে যে ওয়ালটা আছে এই ওয়ালের মধ্যে কিছু রিসেপ্টরের কথা চিন্তা করো। যে এই ধরো হচ্ছে আমার একটা বেলুন, এটা আস্তে আস্তে বড় হইতেছে, তো এখানে হচ্ছে আমার রিসেপ্টর গুলো লাগানো আছে। তো এটা যখন বড় হয় তখন রিসেপ্টরের মধ্যে চাপ খায়। তো ফুসফুসের স্ফীতি ঘটলে সেটা এবার ফুসফুসের যে ওয়ালগুলো আছে ওয়ালের মধ্যে কিছু স্ট্রেচ রিসেপ্টর, বইয়ের মধ্যে বাংলা বলছে শটান রিসেপ্টর, তো শটান রিসেপ্টর বলি আর স্ট্রেচ রিসেপ্টর বলি। এই স্ট্রেচ রিসেপ্টর সে হচ্ছে স্টিমুলেট হয়, বুঝছো? তাহলে স্ট্রেচ রিসেপ্টর যদি স্টিমুলেট হয় তখন সে গিয়ে নিউমোটেক্সিক সেন্টার যেটা থাকে, নিউমোটেক্সিক সেন্টার, এই নিউমোটেক্সিক সেন্টারকে তখন স্টিমুলেট করে। কোন নার্ভের মাধ্যমে ভাইয়া? ভেগাস নার্ভের মাধ্যমে। তো এটা হচ্ছে ভেগাস। ওকে, তো নিউমোটেক্সিক সেন্টারটা তখন এসে এই যে আমাদের এনিওস্টিক সেন্টার ছিল এটাকে সে ইনহিবিট করা শুরু করে। তো তখন এনিওস্টিক সেন্টারটা ইনহিবিট হয়ে যায়, তখন ডিআরজিটা আমাদের ইনহিবিট হয়ে যায়, আলটিমেটলি প্রশ্বাস না ঘটে, নিঃশ্বাস ঘটে। তো আমরা বলতে পারি এখান থেকে এটুক পর্যন্ত হচ্ছে প্রশ্বাসের প্রসেস, এটুক হচ্ছে আমাদের নিঃশ্বাসের প্রসেস। আশা করি ক্লিয়ার। তো যদি আমাদের শ্বসনের স্নায়বিক সমন্বয় বা শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ এরকম কোনো কোয়েশ্চেন আসে, তখন যদি তুমি এই ফ্লো চার্টটা দিয়ে দাও এবং জাস্ট আমি যে কথাটা বললাম যে একটু হচ্ছে প্রশ্বাস একটু হচ্ছে নিঃশ্বাস, এটা জাস্ট টিচারকে একটু বলে দিতে পারো, তাহলে তুমি এখানে ফুল মার্ক পাবা। এবং এই ফ্লো চার্ট দিলে পরীক্ষা আসলে তুমি এখানে বেশ ভালো মার্ক পাওয়ার, মানে 4 এ 4 পাওয়ার মতো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো আমরা শ্বসনের অলরেডি শ্বাসকেন্দ্রের মাধ্যমে যে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে সেটা অলরেডি দেখে ফেলছি। এবার প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি রিফ্লেক্স, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এই হেরিং ব্রয়ার রিফ্লেক্স যেটা, সেটাই আসলে এটাই হচ্ছে সে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এই হেরিং ব্রয়ার রিফ্লেক্সের মাধ্যমে আমাদের বডিতে কি হয়, শ্বসনের ছন্দ নিয়ন্ত্রিত হয়, যে প্রশ্বাসের পরে নিঃশ্বাস করতে হবে, হেরিং ব্রয়ার রিফ্লেক্স। তো এটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে। তারপরে কাশির একটা কথা আছে, যে কাশির মধ্যে কোন নার্ভ লাগে, কাশির জন্য আমরা হচ্ছে ভেগাস নার্ভের
হেল্প নেই, ভ্যাগাস নার্ভ কাশির ভূমিকায় রাখে। হাঁচির ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে, হাঁচির ক্ষেত্রেও সেম, এখানেও অ্যাকচুয়ালি ভ্যাগাস নার্ভটাই ভূমিকা রাখে, মানে এই প্রতিবর্ত ক্রিয়ার জন্য কোন নার্ভ দরকার আর কি। আশা করি প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। তোমরা ক্লাস 6, 7, 8 পড়ছো, 9, 10 পড়ছো, আবার 12 কিন্তু আমাদের 12তম অধ্যায় যেটা আছে প্রাণীর আচরণ, ওই অধ্যায়ে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন ধরো তোমাকে মশা কামড়াচ্ছে, মশা এখানে বসলো, এটা তো আমাদের বডির রিসেপ্টর, এই রিসেপ্টর থেকে উদ্দীপনাটা ব্রেনের মধ্যে আসতে হবে বা সুষুম্না কাণ্ডের মধ্যে আসতে হবে। এই যে আসলো, বেসিক্যালি সুষুম্না কাণ্ডতেই আসে, এই যে আসলো, যে পথ দিয়ে আসলো সেটাকে বলা হয় অন্তর্বাহী পথ, এবং যে নার্ভ দিয়ে আসতেছে সেটাকে বলা হয় এফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী নার্ভ। এই যে এফারেন্ট নার্ভ বা রিফারেন্ট নার্ভ হিসেবে কে কাজ করতেছে, এগুলা হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভ হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা আমরা বলতেছি আর কি। আরেকটা আছে গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স, এই গ্যাগ রিফ্লেক্স বা গলাধঃকরণের জন্য যে রিফ্লেক্সটা থাকে এখানে বেসিক্যালি কাজ করে থাকে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। তো এটা মনে রাখা যায় গ গ বা জি জি, গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল। ওকে, তো আমরা রিফ্লেক্সগুলোর নার্ভ সম্পর্কে জাস্ট জানলাম, এখান থেকে শুধুমাত্র নার্ভের নাম জানতে পারলেই মোর দেন এনাফ, এখান থেকে ডিটেইলসে প্রশ্ন আসার সুযোগ নাই। তো আমরা এটা পড়ে ফেলছি, নেক্সট হচ্ছে আমরা শ্বাসকেন্দ্র পড়ে ফেলছি, প্রতিবর্ত ক্রিয়াও পড়ে ফেলছি। অন্যান্য থেকে যে জিনিসটা আমাদের পড়তে হবে, আমি অন্যান্য আরেকটা নতুন স্লাইডে নিই। যদি তুমি ইচ্ছাকৃতভাবে শ্বাস আটকে রাখতে চাও, ধরো তুমি একটা গান গাইতেছো, আ, তো এরকম যখন একটা গান গাইতেছো তখন কিন্তু তোমার শ্বাস অনেকক্ষণ ধরে ধরে রাখতে হতেছে, 10-15 সেকেন্ড। তখন তোমাকে ইচ্ছাকৃতভাবে শ্বাস নিয়ন্ত্রণ করতে হইতেছে। যদি ইচ্ছাকৃত শ্বাস নিয়ন্ত্রণ করো তখন সেটা নিয়ন্ত্রণ করে সেরিব্রাল কর্টেক্স। আমাদের ব্রেইনের মধ্যে, অগ্র মস্তিষ্কের মধ্যে 3টা পার্ট, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর যদি আবেগজনিত কারণে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে হয়, ধরো অনেক কষ্ট লাগতেছে, ডিপ্রেশন, রেজাল্ট খারাপ হয়েছে, কথা বলতে পারতেছো না, এরকম অবস্থা হয়, তখন আবেগজনিত যে নিয়ন্ত্রণ হয় এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। ঠিক আছে, আবেগজনিত শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এই কন্ট্রোলটা কার আছে? হাইপোথ্যালামাসের আছে। আর ইচ্ছাকৃত শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা কার আছে? সেরিব্রাল কর্টেক্সের আছে। ওকে ফাইন, তো আমরা এরপরে যাব রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমরা তখন স্নায়বিক নিয়ন্ত্রণ পড়ছি, দেন হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। তো রাসায়নিক নিয়ন্ত্রণের মধ্যে আমাদের কি কি কেমিক্যাল ফ্যাক্টর থাকবে যার উপর বেস করে শ্বাসক্রিয়া প্রভাবিত হবে? একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, একটা ফ্যাক্টর হচ্ছে অক্সিজেন, একটা ফ্যাক্টর হচ্ছে H+, এবং H+ যেহেতু H+ আর pH তো আসলে সেম জিনিসটা মিন করতেছে। তো কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয় তাহলে কি প্রশ্বাস ঘটবে না নিঃশ্বাস ঘটবে? বলো। কার্বন ডাই অক্সাইড বেশি হলে প্রশ্বাস ঘটবে, কারণ তখন আমার কার্বন ডাই অক্সাইডকে বডি থেকে বের করে দিতে হবে। অক্সিজেন যদি কম থাকে তখন বডির মধ্যে অক্সিজেন ঢুকতে হবে, সেজন্য প্রশ্বাস বেশি হবে। আর H+ এর ক্ষেত্রেও H+ যদি বেশি হয় তাহলে সেখানে আমাদের প্রশ্বাসটা বেশি ঘটবে, এবং pH যদি কম হয়। তো এই হচ্ছে আমাদের 4টা ফ্যাক্টর যারা রাসায়নিক নিয়ন্ত্রণ কন্ট্রোল করে। অর্থাৎ এই ফ্যাক্টরগুলো যদি এরকম অবস্থায় থাকে, এই ফ্যাক্টর যদি এরকম অবস্থায় থাকে তখন আমাদের যে কেমিক্যাল রিসেপ্টর আছে, রাসায়নিক উদ্দীপনা, আমাদের যে রিসেপ্টর গুলো থাকে কেমো রিসেপ্টর, এই কেমো রিসেপ্টর গুলো তখন ভূমিকা রাখে। তো তখন কেমো রিসেপ্টর স্টিমুলেট হবে এবং আলটিমেটলি প্রশ্বাস ঘটাবে। ঠিক আছে, এখন যে জিনিসটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই কেমো রিসেপ্টর কোথায় থাকে, আমরা যেরকম ভাবে বেরো রিসেপ্টর পড়ছিলাম, উচ্চ চাপ বেরো রিসেপ্টর, সেম ভাবে এখানেও কেমো রিসেপ্টরটা সেম জিনিসই, একটা হচ্ছে আমাদের ক্যারোটিড বডি আর এটা হচ্ছে এওরটিক বডি। ঠিক আছে, সো ক্যারোটিড বডি কোথায় থাকে? ক্যারোটিড ধমনীর বাইফার্কেশনের মাঝখানে,
আর এওরটিক বডি কোথায় থাকে, এওরটিক আর্চের ওখানে। এই জিনিসটা এখন না জানলে অসুবিধা নাই, আমরা যখন অধ্যায় 4 পড়বো তখন আমরা চিত্র সহ দেখাই দিব যে কোথায় অবস্থান করতেছে। এটা রিলেট করানো একটু ডিফিকাল্ট, আলাদা করে সময় লাগবে জাস্ট চিত্র বুঝাই দেওয়ার জন্য। তো এটা জাস্ট এখান থেকে মনে রাখো, অধ্যায় 4 এর মধ্যে এটা আছে। ওকে, তো আমরা প্রশ্বাস সম্পর্কে পড়ে ফেলছি। সেম কাজটা যদি না ঘটে, ধরো কার্বন ডাইঅক্সাইড যদি কম থাকে, অক্সিজেন যদি বেশি থাকে, H+ যদি কম থাকে, পিএইচ যদি বেশি থাকে, তখন এই কেমোরিসেপ্টরটা আর স্টিমুলেট থাকবে না, তখন নিঃশ্বাস ঘটবে। তো দ্যাটস দ্য প্রসিডিওর। আমরা অলরেডি শ্বসনের সবচেয়ে জটিল জিনিসটা, যেটা হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, এই টপিকটা কিন্তু পড়ে ফেলছি। তো প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নিবা যে প্রশ্বাস হচ্ছে সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাসের মধ্যে বাতাসে কতটুকু অক্সিজেন থাকে, কতটুকু কার্বন ডাই অক্সাইড থাকে, এটা জাস্ট পড়ে নিলা। আর আর তেমন একটা লাগবে না, যদি এতক্ষণ যা বলছি তা বুঝে থাকো, তাহলে এখান থেকে যত পার্থক্য আছে একবার যদি রিডিং দাও, তাহলে পরীক্ষায় নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবা। ওকে, সো আমরা কিন্তু এতক্ষণে কিভাবে বাতাসটা পরিবেশে ছিল, এই পরিবেশ থেকে নাক দিয়ে, তারপরে নাসা গহ্বর, পশ্চাৎনাসরন্ধ্র, গলবিল, ষড়যন্ত্র, ট্রাকিয়া, ফুসফুস, এলভিউলাই পর্যন্ত নিয়ে আসছি। এখন এলভিউলাই থেকে সেটা রক্তে নিতে হবে, এলভিউলাই থেকে সেটা রক্তে নিতে হবে এবং রক্তে ট্রান্সপোর্ট করতে হবে। তো গ্যাসীয় পরিবহন, এই জিনিসটা আমার এবার জানতে হবে। দেখো, এখানে হচ্ছে একটা এলভিউলাসের ছবি দেওয়া আছে, এটা একটা এলভিউলাস। ওকে, মানে এই যে ছবিতে, এটা একটা এলভিউলাস এবং এর বাইরে এই যে রক্তনালীটা আছে, এটা হচ্ছে রক্তনালী। ঠিক আছে, রক্তনালীর মধ্যে রক্তজালক, লোহিত রক্তকণিকা অনেক কিছু আছে। তো এটা আমরা বাদ দিই, আমাদের এটা হচ্ছে আমাদের কি রক্তজালক। এখন এই এলভিউলাস থেকে, এলভিউলাসের মধ্যে কি আছে, অক্সিজেন আছে, ওই থেকে আসছে, বাতাস বাইরে থেকে আসছে, এইটা এবার এই রক্তজালকের মধ্যে প্রবেশ করতে হবে। আবার রক্তজালকের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, সেটা অ্যালভিউলাস দিয়ে বাইরে বের হয়ে যেতে হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে অক্সিজেন পরিবহন নিয়ে দেখি। ফার্স্ট অফ অল, অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন, প্রথমত অক্সিজেনটা ফুসফুসের অ্যালভিউলাই থেকে এই যে আমাদের রক্তজালকের মধ্যে প্রবেশ করেছে। এখন কথা হলো ভাই, কেমনে প্রবেশ করে? তো ধরো এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাই, আর এটা হচ্ছে আমাদের সেই রক্তজালকের কথা। ঠিক আছে, এটা হচ্ছে PO2। এই সব কিছু কিন্তু ডিপেন্ড করতেছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারের উপরে। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার কি জিনিস, এটা হচ্ছে রসায়নের সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে আছে, তো ওখানে তোমরা ডিসক্রাইব শুনবা আর কি বিস্তারিত। এখন ওই কনসেপ্টটা আমাদের জানার দরকার নাই। আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এখানে আছে 104 মিলিমিটার মার্কারি। আর এই যে আমাদের রক্তজালক আছে, এখানে থাকে 40। এখন বলো, 104 থেকে 40-এ যাবে না 40 থেকে 104 দিবে? তোমার কাছে আছে 104 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 40 টাকা, তুমি তোমার বন্ধুরে টাকা দিবা না তোমার বন্ধু তোমার টাকা দিবে? মানে যদি একজন আরেকজনকে হেল্প করতে চাও, অবশ্যই তোমার বন্ধুকে হেল্প করা উচিত, মানে তোমার যেহেতু টাকা বেশি আছে। তো অবশ্যই অক্সিজেনটা বাহিত হবে কোন দিকে? অ্যালভিউলাই থেকে কৈশিক জালিকার মধ্যে, তাই তো? ইয়েস, এই জিনিসটাই ঘটে থাকে আসলে। তো এভাবেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুসের অ্যালভিউলাই থেকে রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করে। তো তোমার এই জিনিসটা জানা থাকলেই হয়েছে। এখন ভাই, ঠিক আছে, অক্সিজেন আসতে থাকলো, এক পর্যায়ে তো জিনিসটা এরকম হবে, 40টা বাড়তে বাড়তে 50 হবে, 60 হবে। আবার এক পর্যায়ে তো এরকম হবে, 104 থেকে কমে 90 হবে, 60 হবে, 80 হবে। তো অ্যাকচুয়ালি কোন পর্যন্ত এই যে প্রসেসটা, মানে এই যে ব্যাপন প্রক্রিয়াটা, এটা সংঘটিত হইতে থাকবে কোন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত এই যে আমাদের ব্লাড আছে, ব্লাড এখানে 100 মিলিমিটার মার্কারি হয়, তো এটা হচ্ছে কিন্তু আমাদের 104 মিলিমিটার মার্কারি, এটা 40 মিলিমিটার মার্কারি। যতক্ষণ পর্যন্ত এটা 100 মিলিমিটার মার্কারি না হয়, ততক্ষণ পর্যন্ত এইটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস চলতেই থাকবে। ওকে, তো এটা যদি আমরা বুঝে থাকি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং, যে ব্লাডের মধ্যে কিভাবে রক্তটা প্রবেশ করেছে। নেক্সট কথা, এখন এই ব্লাডের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হইতে হবে। এটা তো ব্লাডের মধ্য দিয়ে কোষের মধ্যে যাইতে হবে, তাই না?
ফুসফুসের অ্যালভিওলাই থেকে কোষের মধ্যে প্রবেশ করতে হবে। তো এটা ঘটে থাকে অ্যাকচুয়ালি দুইটা ভাবে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আরেকটা হলো রাসায়নিক যৌগ রূপে। ম্যাক্সিমাম কেসে আসলে রাসায়নিকটাই ঘটে, এটা হচ্ছে 98% কেসে ঘটে, আর এটা হলো 2% কেসে ঘটে। তো 2% কেসে যেটা ঘটে সেটা হচ্ছে রক্ত রসের মধ্য দিয়ে বাহিত হয়ে সে চলে যায়। রক্ত রসের মধ্য দিয়ে বাহিত হয়ে সে চলে যায়। কে চলে যায়? অক্সিজেনটা বাহিত হয়ে চলে যায়। আর 98% কেসে 98% কেসে এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন কি হয়? অক্সিহিমোগ্লোবিন যৌগ। অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। এটা একটা অস্থায়ী প্রকৃতির বন্ধন। এটার একটা বৈশিষ্ট্য আছে, বুঝছো? এই যৌগটার যখন অক্সিজেন বেশি থাকে তখন এই যৌগটা মানে উপস্থিত থাকে, তখন এই যৌগটা যৌগ হিসেবে থাকে। যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন এই যৌগটা ভেঙে যায়। অর্থাৎ অক্সিজেন বেশি থাকলে, ধরো অক্সিজেন হচ্ছে টাকা, এই হিমোগ্লোবিন দেখে যার টাকা বেশি তার কাছে যাব। তো হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। তারপরে যখন দেখা যায় অক্সিজেন নাই, যেমন কোষের লেভেলে কিন্তু অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি। আর ফুসফুসের লেভেলে অক্সিজেন বেশি, কার্বন ডাই অক্সাইড কম। তো এটা আমরা বলতেছি ফুসফুসের লেভেলে, মানে ফুসফুসের কাছাকাছি এই রিজনে আইসা এই যৌগটা গঠিত হইতেছে। আর যখন সে কোষের লেভেলে যাবে, কোষের কাছাকাছি যাবে, তখন কিন্তু অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি। তখন এই যৌগটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হিমোগ্লোবিন হয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে। তো দুইটা আলাদা আলাদা যৌগ হয়ে যাবে এবং অক্সিজেনটা তখন কোষে পৌঁছায় যেতে পারবে। তো এটাই আসলে মেকানিজম যে কিভাবে রক্তে অক্সিজেনটা পরিবাহিত হয়। আশা করি বুঝছো তোমরা। দেখো, অক্সিজেন পরিবহন দুই ভাগে হইতেছে, ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিক যৌগ রূপে 98%। এটা হচ্ছে পরিমাণ একটা দেওয়া আছে, সংখ্যাটা মুখস্থ করবা। 100 ml এর মধ্যে 0.2 ml অক্সিজেন বাহিত হয়। আর 98% কেসে অক্সিহিমোগ্লোবিন যৌগ হিসাবে যায়। এবং এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে মনে রাখবা, হিমোগ্লোবিনের যে সংখ্যাই পড়ো না কেন, ওটার আনসার হবে 4। 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারে। অর্থাৎ একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহন। কার্বন ডাই অক্সাইড পরিবহন এটাকে ভাগ করা যায় আবার 3 ভাগে। একটা ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। রাসায়নিক যৌগ রূপে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা কার্বামিনো যৌগ রূপে আর একটা বাইকার্বনেট যৌগ রূপে। এর মধ্যে কার্বামিনো যৌগ রূপে এটা 27%। এখন বুঝছো এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলার অবসান ঘটাই দেই। বইয়ের মধ্যে একবার লিখছে 10% আর একবার লিখছে 27 ভাগ। তো যদি পরীক্ষায় পার্সেন্টেজ হিসাবে আসে, ধরো অপশনে পার্সেন্টেজ দেওয়া, তখন আনসার দিবা 10%। যদি অপশনে শতকরা কত ভাগ লেখা থাকে তখন আনসার দিবা 27 ভাগ। 27 যদি অপশনে থাকে আর কি। যদি দুইটার একটা অপশনে থাকে তো একটা দিবা, যদি দুইটাই অপশনে থাকে একসাথে তখন তুমি যদি শতকরা ভাগ হিসাবে আসে শতকরা কত ভাগ, তখন দিবা 27 ভাগ। যদি আসে কত পার্সেন্ট, তখন দিবা 10%। ঠিক আছে? তাহলে তোমার আর কোনো ঝামেলা লাগার সুযোগ নাই। আর বাইকার্বনেট যৌগ রূপে এটা দিবা 85%। তাহলে 5% রূপে ভৌত দ্রবণ রূপে, 10% রূপে কার্বামিনো যৌগ রূপে এবং আমাদের বাইকার্বনেট যৌগ রূপে হলো 85%। তো মোটামুটি এই জিনিসটা যদি তুমি কভার করতে পারো তাহলে আশা করা যায় যে কার্বন ডাই অক্সাইড পরিবহনে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে ফেলছো। ভৌত দ্রবণ রূপে তেমন কোনো বিষয় না, এটা আসলে কার্বন ডাই অক্সাইডের সাথে H2O যদি যুক্ত হয় বাই মিনস অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, এর সাথে যুক্ত হয় কি তৈরি করে? H2CO3। তো ভৌত দ্রবণ রূপে সে পরিবাহিত হইলো, এটা আমাদের ইজি জিনিস। কার্বামিনো যৌগ রূপে এখান থেকে পড়ার জিনিস হচ্ছে যে এই যে আমাদের কার্বামিনো বলতেছি, এটা প্রোটিন হইতে পারে, এটা হিমোগ্লোবিন হইতে পারে। যদি সে প্রোটিন হয় তাহলে একটু বেশি, 3 ml এর মধ্যে 2 ml বাহিত হয় কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে, আর 1 ml হলো কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে কার্বামিনো প্রোটিন রূপে এক ভাগ বলবো না, এই যে 3 ml আছে, 3 ml এর মধ্যে 1 ml হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে আর 2 ml হলো
কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে। জাস্ট এই ইনফরমেশনটা জাস্ট পরীক্ষার সময় লিখে দিয়ে আসবা, এটা একটা ইনফো আর কি, মুখস্থ। তো এটা লিখে দিয়ে আসতে পারলে মোটামুটি এখান থেকে হয়ে যাচ্ছে, আর তেমন কিছু এখানে লাগতেছে না। যদি পরীক্ষায় খুব ভালো করার ইচ্ছা থাকে, আমরা সিকিউ ক্লাসে দেখাবো যে তুমি এখান থেকে কিভাবে বিক্রিয়া টিক্রিয়া লিখতে পারবা। তো তখন বিক্রিয়া টিক্রিয়া লিখে দিবা, হয়তো তখন টিচার আরো বেশি ইমপ্রেস হবেন। বাট মোটামুটি এতটুকু লিখতে পারলেও কিন্তু খারাপ না, ভালোই। তারপরে বাইকার্বনেট যৌগ রূপে এখান থেকে লাগবে যেটা, যে সোডিয়াম বাইকার্বনেট রূপে কিভাবে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে কিভাবে, মানে প্লাজমার মাধ্যমে কোনটা, সোডিয়াম বাইকার্বনেট নাকি পটাশিয়াম বাইকার্বনেট। মনে রাখবা, তুমি এটা কিডনির অধ্যায় পড়বা, অধ্যায় 6 এর মধ্যে আছে যে কোষের ভিতরে পটাশিয়াম বেশি, কোষের বাইরে সোডিয়াম বেশি। তাহলে বাইরে সোডিয়াম আর ভিতরে পটাশিয়াম। কেউ যখন পটে যায় তখন কি ভিতরে ভিতরে পটে। তো এমনি তুমি মনে রাখতে পারো যে পটাশিয়াম হচ্ছে ভিতরে আর সোডিয়াম হলো বাইরে। আচ্ছা, তো সোডিয়াম বাইকার্বনেট এটা হলো প্লাজমার মাধ্যমে, আর পটাশিয়াম বাইকার্বনেট লোহিত রক্ত কণিকার মাধ্যমে। ভাই এটা তো এটার সাথে মিললো না। দেখো, পটাশিয়াম বাইকার্বনেট এটা কি বলছি, ভিতরে, কার ভিতরে, কোষের ভিতরে। কোষ কোনটা এখানে, লোহিত রক্ত কণিকা। আর সোডিয়াম বাইকার্বনেট রূপে বাইরে, বাইরে মানে কি, কোষের বাইরে। তো আরবিসির বাইরে কি আছে, প্লাজমা। তাহলে প্লাজমার মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হইতে পারে। তো এটা যদি তুমি মোটামুটি মনে রাখতে পারো, আশা করা যায় গ্যাসীয় পরিবহন ভালো মতো কমপ্লিট হয়েছে। তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড পরিবহনের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র যদি তুমি পরীক্ষা দিতে পারো তাহলে 4/4 পাবা, এই চিত্র না দিতে পারলে 4/4 পাবা না। সোজা কথা হচ্ছে এটা। তো এটা একটু আমরা দেখি কিভাবে কি হয়। প্রথম কথা, যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে। তো ধরো আমরা হচ্ছে প্রথমে ভৌত দ্রবণ রূপে এটা দেখতে পারি যে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O মিলে H2CO3 হয়, তারপর H+ আর বাইকার্বনেটে ভাগ হয়ে যায়। এটা তো আমরা একটু পর্যন্ত বুঝতেই পারি। এটা কিন্তু ভৌত দ্রবণের রূপে না। ভৌত দ্রবণ রূপে যেটা ঘটে সেটা হচ্ছে প্লাজমার মধ্যে ঘটে। এটা কিন্তু আরবিসির কথা। বাট আমি দেখাচ্ছি যে ভৌত দ্রবণ রূপে বেসিক্যালি এই বিক্রিয়াটা ঘটে আর কি। ওকে, তো এটা আমাদের আরবিসির মধ্যে ঘটতেছে। আশেপাশে আছে কি, আশেপাশে আছে প্লাজমা এবং এখানে আছে মাইটোকন্ড্রিয়া। তো দেখো, প্রথমে এই বিক্রিয়াটা ঘটলো এবং H+ আর বাইকার্বনেট দুইটা আলাদা হইলো। এই যে বাইকার্বনেটটা আছে, এ তো সেলের মধ্যে কিছু থাকবেই, সেলের বাইরেও যাইতে হবে। কেন? কারণ বাইরে আছে সোডিয়াম, বাইরে আছে সোডিয়াম, সেই সোডিয়ামের সাথে বাইকার্বনেট মিলে সোডিয়াম বাইকার্বনেট গঠন করবে। এই সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে কিন্তু আমাদের প্লাজমার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা বাহিত হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাজমার মাধ্যমে বাহিত হয় কোন উপাদান হিসেবে, কোন রূপে, সোডিয়াম বাইকার্বনেট রূপে। ওকে ফাইন, নেক্সট, কার্বন ডাই অক্সাইড আর হিমোগ্লোবিন মিলে গঠন করে কার্বামিনো হিমোগ্লোবিন। এটা তো আমরা দেখছি, তাই না? আমরা দুইটা প্রসিডিউর পড়ছিলাম, যে একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর একটা হলো কার্বামিনো প্রোটিন। এখানে কার্বামিনো হিমোগ্লোবিনটা দেখানো আছে, খুবই ভালো কথা। তারপরে দেখো, এখানে আমাদের H+ তো ছিলই, অক্সি হিমোগ্লোবিন যে যৌগটা ছিল, অক্সি হিমোগ্লোবিন যে যৌগটা ছিল, অক্সি হিমোগ্লোবিনটা কিন্তু কোষ লেভেলের কাছাকাছি আইসা, এটা তো কোষ লেভেলের কাছাকাছি, যেহেতু মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে, এটা কোষ লেভেলের কাছাকাছি আইসা ভাগ হয়েছে দুই ভাগে, একটা অক্সিজেন আর একটা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা H+ এর সাথে মিলিত হয়ে HHP তৈরি করে, হিমোগ্লোবিনিক অ্যাসিড। ফলে এখানে একটা বাফার মেইনটেইন হইতেছে আর অক্সিজেনটা পরিবেশে কোষে মধ্যে চলে যাচ্ছে। তাহলে অক্সি হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনটা কোষে চলে যাচ্ছে আর হিমোগ্লোবিনটা, এখানে যে H+ তৈরি হইতেছিল, এই H+টাকে বাফার হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই হিমোগ্লোবিন একটা বাফার, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু ক্লোরাইডটা এখানে চলে আসতেছে কেমনে, এই যে বাইকার্বনেটটা এখানে যাচ্ছিল, তখন এট দ্য সেম টাইম ক্লোরাইডটা প্রবেশ করতেছে। কেন? যাতে একটা নেগেটিভ না তৈরি হয়। মানে এখানে একটা নেগেটিভ চার্জ ছিল, এই নেগেটিভ চার্জ যদি সেলের বাইরে যেতে হয়, কোনো একটা নেগেটিভকে তো ভিতরে আসতে হবে। কিছু যদি পেতে হয় তাহলে জীবনে কিছু দিতে হয়। তো এরকম ভাবে বাইকার্বনেট তো বেরিয়ে যাচ্ছে, তার বদলা হিসেবে ক্লোরাইডটা সেলের মধ্যে ঢুকতেছে, আরবিসির মধ্যে ঢুকতেছে। জিনিসটা যদি আমি আরেকবার শর্ট রিক্যাপ করি, ফার্স্ট অফ অল আমরা কার্বন ডাই অক্সাইড এবং H2O, এই দুইটা থেকে H2CO3 পাচ্ছি। এটা ভেঙে গেলে H+ আর বাইকার্বনেট আলাদা হয়েছে। এই যে আমাদের বাইকার্বনেটটা, এটা প্লাজমার মধ্যে চলে গেল এবং সোডিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হচ্ছে। এই বাইকার্বনেটের বদলা হিসেবে আসতেছে ক্লোরাইড। তো এটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট।
আমাদের বাইকার্বনেটটা যায় প্লাজমার মধ্যে আর ক্লোরিনটা আসে আরবিসির মধ্যে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। ফাইন। তারপরে কথা, আমরা তো এখানে H+ পাইছিলাম, এই H+ এর কথায় আসতেছি। অক্সিহিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনটা চলে যায় কোষের মধ্যে, আর হিমোগ্লোবিন যেটা বাকি থাকে, এই হিমোগ্লোবিনটা বেসিক্যালি এই H+ এর সাথে মিলিত হয়ে HHB তৈরি করে, যার কারণে এটা বাফার হিসেবে কাজ করতে পারে। এই H+ থেকে এখানে আমাদের আরবিসির মধ্যে কোনো ধরনের অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করে না। তো এটা হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ কথা। এটাই হচ্ছে আমাদের প্লাজমা এবং এরিথ্রোসাইটের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবহন। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। ওকে, ডান। তো আমরা হচ্ছে নেক্সটে যাব। এবার হচ্ছে আমরা সাইনোসাইটিস পড়ব। সাইনোসাইটিস এই জিনিসটা শুনে আমি অন্তত বুঝতে পারতেছি যে এটা আমাদের কোনো একটা অসুখ বিসুখ কিছু একটা হবে। যেহেতু লাস্টে আইটিস আছে, সুতরাং এটা কিছু একটা প্রদাহ হবে, এবং সামনে সাইনোস আছে, মানে সাইনাস নামে একটা জিনিস আছে, এই সাইনাসের প্রদাহ হবে। তাহলে সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাসের প্রদাহ। সাইনাস কোনটা, কি জিনিস? সাইনাস হচ্ছে আমাদের বোনসের মধ্যে কিছু কিছু বোনসের মধ্যে কি থাকে, এই যে এই 4টা বোনসের মধ্যে কিছু সাইনাস থাকে। এর মধ্যে একটা সাইনাস হচ্ছে এস, এস মানে হচ্ছে স্ফেনয়েড, ই মানে এথময়েড, এম মানে ম্যাক্সিলা এবং এফ মানে ফ্রন্টাল। তো এই 4টা বোনসের মধ্যে কি থাকে, আমাদের সাইনাস থাকে। এখানে আমাদের 4টা কথা লেখা আছে, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্সিলারি। তুমি যদি দেখতে চাও যে আমাদের আসলে কোথায় থাকে এগুলা, এখানে থাকে ম্যাক্সিলারি, এখানে, বুঝছো? তারপরে এখানে হচ্ছে এথময়েড থাকে, ফ্রন্টাল থাকে এখানে, এবং স্ফেনয়েড থাকে চোখের পেছনে, একটু চোখের একটু ভিতরে আর কি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এই 4টা সাইনাসের কথাবার্তা। তো কোথায় ব্যথা হবে? ম্যাক্সিলারি এখানে, যেহেতু সুতরাং গালে ব্যথা হবে। চোখের উপরে অবস্থিত, বলছি তো এখানে, এখানে মানে কি, এখানে মানে তো চোখের উপরে। এথময়েড হচ্ছে দুই চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে আবার কোন জায়গা, এই যে এটা, এই জায়গাটা, মানে নাকের মধ্যে। তারপরে স্ফেনয়েড সাইনাস, এটা কোথায়? এথময়েড সাইনাসের পেছনে অবস্থিত। এটা একটু চোখের পেছনে অবস্থিত আর কি, এটা সামনের দিকের অংশ না। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সাইনাস গুলার অবস্থান। সাইনাস গুলা বলতে আমরা কি বুঝাই, মানে সাইনাস জিনিসটা আসলে কি? বায়ুপূর্ণ গহ্বর, বায়ুপূর্ণ গহ্বর। তো এটা আর কি আমরা বলতে পারি। এই 4টার মধ্যে যদি এগুলোর মধ্যে ইনফেকশন হয়, কোনো প্রদাহ হয়, দেন আমরা এগুলাকে সাইনোসাইটিস বলে অভিহিত করি। তো এই 4টা হচ্ছে আমাদের সাইনাস বা প্যারানেসাল সাইনাস। প্যারানেসাল সাইনাস, এই প্যারানেসাল সাইনাসটা আমি উচ্চারণ করলাম কারণ এই সাইনাসগুলো যদি তুমি দেখতে চাও তাহলে এক্সরে করতে হয়। এক্সরেতে কোন এক্সরে করা হয়? পিএনএস এক্সরে, পিএনএস এক্সরে, প্যারানেসাল সাইনাস এক্সরে করা হয়। ঠিক আছে, ওকে। তো এটার মধ্যে কিছু লক্ষণ থাকে, যে এই হচ্ছে লক্ষণ, এই হচ্ছে প্রতিকার, প্রতিরোধ, অনেক কথাবার্তা থাকে। তো সাইনোসাইটিসকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। এর মধ্যে অ্যাকিউটটা হয় খুবই স্বল্প সময়ের জন্য, আর ক্রনিকটা হয়ে থাকে একটু দীর্ঘ সময়ের জন্য। মনে রাখবা, অ্যাকিউট মানে এখনই, আর ক্রনিক মানে অনেক সময়। আচ্ছা, তো এরপরে সাইনোসাইটিসের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু উপাদানের নাম পড়বা যেগুলা হয়তো আমাদের কাজে লাগবে। তো এগুলো আমরা এমসিকিউতে আলোচনা করব, এটা সিকিউতে আসে না, আর কনসেপচুয়ালের মধ্যে এটা আসলে পড়ে না। তো এটার মধ্যে থেকে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যেহেতু এটা চোখের আশেপাশে রিজন নিয়ে কাজ করতেছে। তো এটা তোমার সাইনোসাইটিসটা পরবর্তীতে পেরিঅরবিটাল সেলুলাইটিস করতে পারে। ওকে, অরবিটাল ও পেরিঅরবিটাল সেলুলাইটিস। ওকে,
নেক্সটে যাব আমরা অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে। অটাইটিস মিডিয়ার মধ্যে দেখো, অটাইটিস কথাটা পড়ো আগে। মিডিয়া মানে হচ্ছে মধ্য, আইটিস মানে প্রদাহ, আর ও মানে কান। বলতে পারি মধ্য কর্ণের প্রদাহকে বলা হয় অটাইটিস মিডিয়া। জিনিসটা যদি অধ্যায় 8 এর মধ্যে থাকতো তোমরা হয়তো আরো বেশি রিলেট করতে পারতা। এটা যেহেতু এখানে আছে একটু রিলেট করা কঠিন হইতেছে, বাট স্টিল দেখো আমাদের কানের মধ্যে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে বহিকর্ণ, একটা মধ্যকর্ণ এবং একটা অন্তকর্ণ। এর মধ্যে মধ্যকর্ণ যে পার্টটা আছে এইটা ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে, এই যে ইউস্টেশিয়ান টিউব, তোমরা যদি একদম ডিটেইলসে ইন প্র্যাকটিক্যাল দেখতে চাও, মানে মডেল ডিরেক্ট দেখতে চাও, তাহলে হচ্ছে জাস্ট সার্চ করবা ডক্টর ওয়ালা। এটা হচ্ছে আমার এমবিবিএস প্ল্যাটফর্ম। তো ডক্টর ওয়ালাতে সার্চ করলে তুমি দেখবা এরকম একটা মানে মডেল আছে, কানের মডেল আছে, ইয়ার মডেল ডক্টর ওয়ালা, এমনি লিখে সার্চ করবা পেয়ে যাবা হয়তো। বা ডক্টর ওয়ালা ইউটিউব চ্যানেলে গেলে লাস্ট 15-20টা ভিডিওর মধ্যে একটা হবে। তো এখানে যদি তুমি যাও তাহলে দেখতে পারবা কানের যে মডেলটা আছে এটা কিন্তু ইউস্টেশিয়ান নালীর সাথে সরাসরি যুক্ত আছে। তো এখানে এই যে ইউস্টেশিয়ান নালীটা থেকে লাভটা কি হয়? লাভটা হচ্ছে বাতাসের একটা ভারসাম্য রক্ষা করে। কান যে কত মানে কেমন ভাবে ভারসাম্য রক্ষা করে এটা আমি রিসেন্টলি 3-4 দিনের মধ্যে ফিল পাইছি। আমি হচ্ছে কান অনেক বেশি করতেছিলাম, মানে আমার সর্দি ছিল, তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে যাতে একটু ভালো ফিল হয়। এই জন্য আমি কানের মধ্যে মানে যখন হচ্ছে নাক দিয়ে জুড়ে জুড়ে বাতাস নেওয়ার চেষ্টা করতেছিলাম বা শ্বাস নেওয়ার চেষ্টা করতেছিলাম, তখন দেখতেছি যে কানের মধ্যে কি যেন একটা হইতেছে। এবং তখন দেখি যে আমার আশেপাশে মনে হচ্ছে ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিঝড় না, ভূমিকম্প হইতেছে। তো ভূমিকম্প হইতেছে, আমার আশেপাশে সবকিছু নড়াচড়া করতেছে। ফেসবুকে গেলাম তাড়াতাড়ি যে আসলে ভূমিকম্প কিনা, পরে দেখি না, মানে আমার আসলে কানে তখন যে প্রবলেম হইতেছিল এটার জন্য। তো অটাইটিস মিডিয়া এটার মধ্যে লক্ষণ কি? 104 ডিগ্রির চেয়ে বেশি তাপসহ জ্বর হয়, কানে তীব্র ব্যথা হয়, ভু ভু শব্দ করে দুগুণ গুণ ধ্বনি শোনা যায়। এইটা আমি শুনতে পাইছি মানে তখন আর কি, ওই মুহূর্তে জাস্ট ওই 10-15 সেকেন্ডের জন্য। আচ্ছা, অটাইটিস মিডিয়া আমরা পড়লাম। এখান থেকে যে জিনিসটা লাগতে পারে, যেখানে কি ভ্যাকসিন ইউজ করা যায়, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন ইউজ করা যায়। ওকে, এটা একটা অপশন। তারপরে মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, বুকের দুধ খাওয়ান, তখন একদম সরাসরি দুজনই হচ্ছে শোয়া না থেকে মা যদি 45 ডিগ্রি কোণে থাকেন তাহলে বাচ্চার এই অসুবিধাটা না হতে পারে। এবং এটা কিন্তু অটাইটিস মিডিয়া কাদের হয়ে থাকে বেশি? 4 মাস বয়স থেকে 4 বছর বয়সীদের, 4 মাস থেকে 4 বছর বয়সী। ওকে ফাইন। যদি কানের পর্দা কারো ক্ষেত্রে ছিঁড়ে যায়, কানের পর্দা যদি ছিঁড়ে যায় তখন কি করা হয়? মাইরিঙ্গোপ্লাস্টি, মানে কানের পর্দার জন্য ওকে মাইরিঙ্গোপ্লাস্টি করতে হবে। আচ্ছা, কিছু ওষুধ খাইতে হবে, এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, আরেকটা হলো প্যারাসিটামল। তো এই দুইটা ওষুধ খাইলে আমরা আশা করতে পারি মানে ব্যথাটা আর কি করবে না। প্যারাসিটামলটা বেসিক্যালি ব্যথার জন্য খাওয়া হয়। তো আমরা অটাইটিস মিডিয়া সম্পর্কে পড়ে ফেললাম। এরপরে আমাদের কিছু ধূমপান জাতীয় কথাবার্তা লেখা আছে বইয়ের মধ্যে, যদিও এটা আমাদের রিটেন পরীক্ষার জন্য তেমন একটা লাগবে না, তারপরেও এখানে এমসিকিউ আসতে পারে বেশ ভালো কিছু ধূমপানের টপিক থেকে। প্রথম কথা, একটা সিগারেটের শলার মধ্যে কয় ধরনের রাসায়নিক পদার্থ থাকে? 7,000 রাসায়নিক পদার্থ থাকে। 7,000 রাসায়নিক পদার্থ থাকে। আর সিগারেটের ধোঁয়ার মধ্যে, ধরো একজন সিগারেট খাইলো, তখন যে ধোঁয়াটা বের হইলো, এই ধোঁয়ার মধ্যে কয়টা রাসায়নিক পদার্থ থাকে? 500টা রাসায়নিক পদার্থ থাকে। এবং অনেকগুলো রাসায়নিক পদার্থের নাম বইয়ের মধ্যে দেওয়া আছে, কার্বন মনোক্সাইড, টার, নিকোটিন, আর অনেক কথা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে ইনক্লুডেড না। তুমি জাস্ট এটা জানো, কারণ পরীক্ষায় যখন অপশন দেয় নিচের কোনটি সিগারেটের ধোঁয়ায় বা সিগারেটের শলার মধ্যে পাওয়া যায় না, কার্বন মনোক্সাইড, টার, নিকোটিন, কার্বন ডাইঅক্সাইড অনেক কিছু দিল, তখন দেখবো যে কার্বন ডাইঅক্সাইড একটা অপশন আছে এবং এটাই আনসার হয়। তো এই জন্য তোমাদেরকে একটু আগে থেকেই জানায় রাখলাম। ওকে, ধূমপানের কথাটা গেল। নেক্সট হচ্ছে আমাদের ধূমপান এবং ধূমপায়ী যারা আছে এবং অধূমপায়ী যারা আছে তাদের মধ্যে একটা পার্থক্য।
এটা তো একটা কমন মানুষের কমন সেন্স যে ধূমপায়ীর চেয়ে যে হচ্ছে ধূমপায়ী ওর ফুসফুসের অবস্থা অনেক খারাপ থাকবে ভার্সেস অধূমপায়ী। অধূমপায়ীর ফুসফুস ফুসফুস না পায়ীর শ্বসনতন্ত্র আর ধূমপায়ীর শ্বসনতন্ত্র। ওকে, অধূমপায়ীর শ্বসনতন্ত্রের মধ্যে যা ভালো কিছু আছে সবকিছু থাকবে, ধূমপায়ীর মধ্যে সব যত খারাপ কিছু আছে সবকিছু থাকবে। বেসিক্যালি ফুসফুসের মধ্যে ফুসফুসটা এটার মধ্যে স্বাভাবিক থাকবে, নরমাল, এটার মধ্যে বড় হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। তারপরে এখানে কি দেখা যাবে, এখানে কোনো ধরনের এমফাইসেমা দেখার সুযোগ নাই, এখানে দেখা যাবে না, কিন্তু এখানে এমফাইসেমা দেখা যাবে। তো এরকম বেশ কিছু জিনিসপাতি দেখবা যে অধূমপায়ীর মধ্যে নাই কিন্তু ধূমপায়ীর মধ্যে আছে। বই থেকে এটা একটু দেখে নিতে হবে। আমরা যখন সিকিউ সলভ করব তখন এখান থেকে তুমি কি কি পয়েন্ট লিখবা সেসব পয়েন্টটা একসাথে অ্যাড করে দিব। তো এটা আসলে কনসেপচুয়াল তেমন কিছু না, এটা একটা মানুষ কমন সেন্স যে অধূমপায়ী যে মানুষটা আছে তার মধ্যে শ্বসনতন্ত্রটা ভালো হবে, তাই তো? ওকে, সো আমরা বেসিক্যালি এখন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিতে পারি। মানুষের শ্বসনতন্ত্রের অংশ ৯ কোনটি? স্বরযন্ত্র, শ্বাসনালী, অ্যালভিওলাস, কপাটিকা। খুবই ভালোভাবে বোঝা যায় যে কপাটিকা হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রের পার্ট, যেহেতু এটা হার্টের পার্ট, সুতরাং আমাদের আনসার হবে এটাই, যেহেতু ৯ বলছে। ঠিক আছে, ওকে, যাই নেক্সটে। কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো, ফুসফুস যে অঙ্গটা ছিল আমাদের, ফুসফুসের মধ্যে যে আবরণটা থাকে তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় প্লোরা। এই প্লোরার মধ্যে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা ভিসেরাল লেয়ার। প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ারের মধ্যবর্তী যে অংশটুকু আছে এটাকে বলা যায় প্লোরাল স্পেস। এখানের মধ্যে প্লোরাল ফ্লুইড থাকে, প্লোরাল ফ্লুইড, প্লোরাল ফ্লুইড থাকে। এই প্লোরাল ফ্লুইড এক ধরনের সেরাস ফ্লুইড, মানে প্লোরাল ফ্লুইডটাই হচ্ছে সেরাস ফ্লুইড আর কি, সেরাস ফ্লুইড। তো এটাই আর কি বলা হয়েছে নিচের কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়। আনসার কি হবে? অবভিয়াসলি এটা ফুসফুস হবে। ওকে, নেক্সটে যাব। মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? ম্যাক্সিলারি? না, ম্যাক্সিলারি এখানে থাকে। ফ্রন্টাল? ফ্রন্টাল তো পরে থাকে। স্ফেনয়েড? স্ফেনয়েড চোখের ভিতরে থাকে। আর এথময়েড থাকে এখানে, যেহেতু এখানে থাকে সুতরাং আনসার হবে আমাদের আসলে এটাই, এথময়েড। বাম ফুসফুসে কয়টা লোব থাকে? আমরা দেখাইছিলাম বাম ফুসফুসের মধ্যে একটা কার্ডিয়াক নচ থাকে, এখানে হচ্ছে এরকম থাকে অবস্থা, একটা দুইটা, তাই না? তাহলে লুপ থাকবে কয়টা? দুইটা। নেক্সট, অ্যালভিওলাসের প্রাচীরে কোয়ামাস এপিথেলিয়াল কোষে ঘটিত, অবভিয়াসলি কারেক্ট। সারফেক্টেন্ট ক্ষরণ করে, এটাও কারেক্ট। সেপ্টাল কোষ সমৃদ্ধ, এটাও কারেক্ট। সুতরাং আমাদের এখানে আনসার কি হবে? 1 2 3। কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? দেখো, আমরা এখানে কি বলছি? 20 থেকে 22 সপ্তাহ বইয়ের মধ্যে ছিল, বাট পুরাতন বইগুলোতে বা ইভেন অন্যান্য কিছু বই আছে নাজমুল স্যারের বাইরে, সেগুলোতে কিন্তু এখনো 23 সপ্তাহ আছে। তো যদি তোমাকে রেঞ্জ দিয়ে না দেয় অপশন, যদি শুধুমাত্র একটা সংখ্যা সিলেক্ট করতে বলে তখন আনসার দিবা 23 সপ্তাহ, বুঝছো? রেঞ্জ দিয়ে থাকলে তো অবশ্যই 20 থেকে 22 সপ্তাহ, যদি রেঞ্জ না দেয় সেক্ষেত্রে কি দিবা? 23 সপ্তাহ। অটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? ওটু কথার অর্থ হচ্ছে কান, সুতরাং এটা হবে আমাদের কানের রোগ। অপশন যেটা তুমি প্যাচ লাগাবা, নাক আর কান কিন্তু পাশাপাশি দেওয়া আছে, নাকরে অনেকে কান পড়বে, কানে অনেকে নাক পড়বে পরীক্ষার সময়। ময়মনসিংহ বোর্ড 2022 মানুষের বক্ষগহ্বরে হালকা গোলাপি বর্ণের কয়েকটি লুবে বিভক্ত স্পঞ্জের মতো নরম অঙ্গ থাকে, এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত। বুঝতেই পারতেছি যেটা হচ্ছে আমাদের ফুসফুসের কথা বলছে। ডায়াফ্রাম কি?
ডায়াফ্রামের কথা আমি অলরেডি বলছি, আমাদের বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে পৃথককারী যে ঐচ্ছিক পর্দা থাকে, ঐচ্ছিক পেশি থাকে, সেটাকে আমরা বলতে পারি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। সাইনোসাইটিস বলতে কি বুঝো? এটা খ মার্কের জন্য আসতে পারে, বেশ ভালো প্রশ্ন। সাইনোসাইটিস প্রথমে বলবো যে সাইনাসের প্রদাহ, তারপরে বলবো সাইনাস কাকে বলে, সাইনাস কয়টা আছে, কোথায় আছে বললা। তারপরে সাইনোসাইটিস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমাদের ক্রনিক আর একটা হলো অ্যাকিউট। লক্ষণ টক্ষণ বলার তো সময় নাই, 2 মার্কের প্রশ্ন মাত্র। সাইনোসাইটিসে তাপমাত্রার কথা লিখতে পারো যে কত তাপমাত্রা জ্বর হয়, 102 থেকে 4। ওকে, তারপরে যাই 102.2 ডিগ্রি। তারপরে উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা করো। তাহলে ফুসফুসের গঠন সম্পর্কে তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো বলবা। ডান ফুসফুস বাম ফুসফুস দুইটা ফুসফুসে আঁকাই দিবা। তো এই গঠন যেহেতু বলছে, সুতরাং এই চিত্রের মধ্যে এই প্রশ্নের মধ্যে অবভিয়াসলি তোমাকে চিত্র ইউজ করতেই হবে। কোনো অঙ্গের গঠন যদি বলে, চিত্র মাস্ট তোমাকে দিতেই হবে। মানে না দিলে হচ্ছে তুমি এখানে মার্ক কম পাবা। 3-এর মধ্যে হয়তো 2ও পাবা না ঠিক মতো, 1-1.5 দিতে পারে, বা ম্যাক্সিমাম দিলে 2 দিতে পারে যদি লেখা অনেক বর্ণনা অনেক ভালো হয়। এই তো উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত। তো বিশেষ কার্যকরী একক কোনটা? অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাস সম্পর্কে তোমাকে এখানে ডিসক্রাইব করতে হবে। উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে অ্যালভিওলাসের যে স্ট্রাকচার, অ্যালভিওলাসের কাজ, এইটা তুমি এখানে ডিসক্রাইব করতে হবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু মোটামুটি আমাদের যে শ্বসনতন্ত্র এই টপিকটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে এসেছে। তারপরে আরেকটা প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023, এখানে বহিঃশ্বসনের কথা বলা আছে। বহিঃশ্বসন বলতে কি বোঝায়? মানে বোঝায় এই যে আমাদের পরিবেশে বাতাসটা ছিল, এটা ফুসফুসে এসে রক্তের মধ্যে মিশলো, এই রক্তে মিশা অবধি যে পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়েছে, এটাকে আমরা বহিঃশ্বসন বলতে পারি। ওকে, তো সংজ্ঞা এখান থেকে লিখলা। অটাইটিস মিডিয়া কেন হয়? অটাইটিস মিডিয়ার কিছু কারণ দেওয়া আছে বইয়ের মধ্যে। প্রথম কথা, অটাইটিস মিডিয়া ব্যাখ্যা করতে হবে, মানে তুমি জিনিসটা অন্তত আগে প্রথমে পরিচিতি দিতে হবে যে ওটু মানে কান, আইটিস মানে প্রদাহ, আর মিডিয়া মানে যেহেতু মধ্য, সুতরাং অটাইটিস মিডিয়া মানে এটা কিন্তু লিখবা না পরীক্ষায়। অটাইটিস মিডিয়া হলো মধ্যকর্ণের প্রদাহ। অটাইটিস মিডিয়া কাদের ক্ষেত্রে হয়ে থাকে এটা লিখলা। তারপর কেন হয়, বেশ কিছু কারণ আছে, কারণগুলো তারপর লিখতে হবে। উদ্দীপকের পিও কিউ এর বিনিময় ব্যাখ্যা করো। ওকে, পিও কিউ এর বিনিময় ব্যাখ্যা করো। এখানে হচ্ছে শ্বসনের গ্যাসীয় বিনিময়ের কথা বলছে। এখানে দেখো শ্বসনের গ্যাসীয় বিনিময়। শ্বসনের গ্যাসীয় বিনিময় দেখো, পি দ্বারা কিন্তু এখানে কি বোঝাচ্ছে? পি দ্বারা বোঝাচ্ছে অক্সিজেন। আর কিউ দেখো এখানে ভিতরে প্রবেশ করতেছে, দিক থেকে বেরিয়ে যাচ্ছে, সুতরাং কিউ মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বোঝাই যায়। পিও কিউ এর পরিবহনে রক্তের রঞ্জক পদার্থের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে একটা ভালো প্রশ্ন আসছে, হিমোগ্লোবিনের কথা আসছে, তো হিমোগ্লোবিন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। হিমোগ্লোবিন আমি বেসিক্যালি পড়ায় থাকি অধ্যায় 4-এর সাথে, যেহেতু হিমোগ্লোবিন এবং আরবিসি সম্পর্কটা অনেক বেশি কাছাকাছি। তো হিমোগ্লোবিনের কথাটা এখান থেকে আমরা, রঞ্জক পদার্থ আমরা হয়তো হিমোগ্লোবিন আলাদা কোনো টপিক হিসেবে পড়াই নাই, বাট অক্সিজেন পরিবহনে যখন হিমোগ্লোবিনের কথা আসছে, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যখন কার্বামিন ও হিমোগ্লোবিনের কথা আসছে, এরপরে ওই যে আমরা একটা চিত্র শিখছিলাম যে চিত্রের মধ্যে হিমোগ্লোবিনটা বাফার হিসেবে কাজ করছিল, তো এরকম ভূমিকা 3-4টা ভূমিকা লিখে দিতে পারলেই তোমার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের যে ভূমিকা সেটা আমরা ডিসক্রাইব করতে পারবো। তাহলে একটা কথা লিখলা, হিমোগ্লোবিন গঠন করতেছে। সেকেন্ড কথা লিখবা, কার্বামিনও হিমোগ্লোবিন হিসেবে যাচ্ছে, মানে এটা কিন্তু বিক্রিয়াটিকটা সহ দেখাইও আর কি, অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হয়েছে, আবার এটা ভেঙে গেছে কোষীয় পর্যায়ে, যে এই কথাগুলো ব্যাখ্যা করতে হবে। আর হিমোগ্লোবিন যে বাফার হিসেবে কাজ করতেছে ওই চিত্রটা দিবা। তো মোটামুটি আমরা যদি এই স্টেপগুলোর কথা লিখে ফেলতে পারি, হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়, রক্ত কেন লাল হয়ে থাকে, এগুলো যদি ডিসক্রাইব করতে পারি, আশা করা যায় আমরা এই প্রশ্নের মধ্যে ফুল মার্কই পাবো। ওকে, তো আমরা কিন্তু এখানেও কিছু চিত্র দিচ্ছি, এটার মধ্যেও চিত্র দিচ্ছি। তো এই ছিল আমাদের মোটামুটি আজকে যা কিছু এই অধ্যায় থেকে আসা সম্ভব শ্বসনতন্ত্র অধ্যায়ের। এই অধ্যায়ে আমরা আরো 2টা ক্লাস নিব, একটা হলো এমসিকিউ সলভিং ক্লাস টেস্ট পেপারের, এবং আরেকটা হলো সিকিউ সলভিং ক্লাস। তো এর মধ্য দিয়ে তোমার শ্বসন ও শ্বাসক্রিয়ার যত ধরনের প্রশ্ন আসা সম্ভব, আশা করছি সবচেয়ে কম্প্যাক্ট ভাবে
এবং সবচেয়ে গোছানোভাবে তোমার প্রস্তুতিটাকে হেল্প করতে পারেছি। তো তোমরা লাস্ট হোপের সবগুলা ক্লাসই আমাদের সাথে করতে পারবে এবং নিজের বোর্ড পরীক্ষার প্রিপারেশনটাকে সর্বোচ্চ লেভেলে গুছিয়ে নিয়ে যেতে পারবে। তো লাস্ট হোপের ক্লাসগুলো ভাই আমরা কিভাবে পাবো? তুমি প্রথমে তোহাশপ ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পরে নিজের অ্যাকাউন্ট একটা রেজিস্টার করবা। রেজিস্টার করার পরে তুমি জাস্ট এখানে লগ ইন করবা। লগ ইন করলে ইনশাল্লাহ তুমি বাকিটুকু আসলে বুঝতে পারবা। তোমরা এখন আধুনিক যুগের পোলাপান, তোমরা যদি এগুলা না পারো তাহলে কেমনে হবে? তো আমি হচ্ছে একটা ভিডিও তোমাদেরকে বানাই দিব যে তোমরা কিভাবে ওয়েবসাইটে লগ ইন করবা। ঠিক আছে? তো ওভারঅল আজকে এই ছিল আমাদের কথাবার্তা। ইনশাল্লাহ এইভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো, প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে পারো, তবে এইচএসসি পরীক্ষার মধ্যে তুমি আর আটকাবে না। এইচএসসি পরীক্ষার আগে তোমার কখনো এই ফিলটা আসবে না যে আমি হয়তো অত বেশি পারতেছি না, আমার তো কিছু হইতেছে না, পড়ায় অনেক গ্যাপ থেকে গেছে। জাস্ট ক্লাসটা করো, ক্লাস করার পরে যেটা পড়াইছি সেটাই আরেকবার রিভিশন দাও বইয়ের মধ্যে। দ্যাট উইল বি একদম কমপ্লিটলি ওকে। তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি একটা এক্সিলেন্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সাথেই থাকো, আমাদের পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।